থ্যাঙ্কস রাসেল ভাই। কিছু আপনার এই মাত্র লালমাটিয়া সম্পর্কে কিছু কাহিনী শুনলাম। রাইট। অ্যাজ ইউ নো যে আমি আগেও বলেছি পুরো মোহাম্মদপুর প্যারামিটারের কথা। তো লালমাটিয়াটা সম্বন্ধে কিছু বলতে চাই যে অনস আপন এ টাইম মানে বেশ 20-25 বছর আগেও লালমাটিয়া এতটাই নীরব থাকতো রাতের বেলা যে মানুষ মানে মুভ অ্যারাউন্ড করতো না। বিশেষ করে কিছু কিছু গলি আছে যেগুলো নাকি খুব মানে আপনার ব্যারেন থাকতো, এমনকি এখনো থাকে। আপনি এখনো যদি আপনি খুব গভীর রাতে মানে গভীর রাত না 10টা-12টার পর লালমাটিয়া কিছু কিছু জায়গায় যান, সব জায়গায় এখনো নীরব থাকে। স্পেশালি যেখানে একটা মাঠ আছে, মাঠের আশেপাশের অঞ্চলে। এবং ওখানে কিছু বাসা আছে, যেমন আমি জানতাম একটা বাড়ির কথা, আমি জানতাম যে বাড়িটা আগে মানে বলতো যে এখানে হন্টেড, এখানে বাড়ি করতে গেলে দে হ্যাভ টু লাইক গিভ অ্যাওয়ে সামথিং লাইক দ্যাট, কিছু একটা করতে হবে, তাকে কিছু দিতে হবে। তো বাট ফাইনালি ওরা বিল্ডার্সকে দিয়ে বাড়িটা করে ফেলে সামহাও। এখন আরেকটা বাড়ি আছে যেটা এখনো আছে, সেটা এখনো করতে পারেনি। বাউন্ডারি দেওয়া এবং বাসার ভেতরটাই আপনি স্পুকি, আপনি গেটের ভিতরে প্যারামিটারটা দেখলে আমার ভয় লাগবে রাতের বেলা, এবং বেশ জমাট বাঁধা অন্ধকার থাকে। ওই বাসাটা এখনো মনে হয় হন্টেড। এরকম আরো কিছু বাসা আছে, মানে একদম 27 নাম্বার থেকে শুরু হয়েছে, আর 27 নম্বর পর থেকে ঢুকলে আপনি লালমাটি এই সাইডটা পুরাই পাবেন। এন্ড মানে অনস ইউ জাস্ট ট্রাভেল ফার্দার, আপনি যদি লালমাটিয়া থেকে বের হয়ে আসতেই করে টাউন হলের দিকে চলে যান, ওই পাশেও কিন্তু অনেক হন্টেড এরিয়া আছে। মানে আপনি ওইদিকে গেলে এন্টার মোহাম্মদপুরের মধ্যেই হন্টেড অনেক জায়গা আছে, পুরোনো এলাকা এটা। আমার তো মনে আছে যে ছোটকালে ওই যে উনি চোখে বললো যে ছাদে ওই যে উঠে দেখছে আগুনের গোলক, এগুলো ছোটকালে আমিও দেখছি। আমি আগুনের গোলকের ব্যাপারটা কিন্তু আমি মানে অনেক জায়গায় শুনেছি, এবং আমি এইটা মানে যারা বিশ্বাস করতে যাদের কষ্ট হবে তাদেরকে একটু বলি, শুধু আগুনের গোলক না, আমি শুনেছি আগুনের চেয়ারও নাকি অনেকে দেখে। এটা বেশিরভাগ ঢাকার বাইরে দেখেছি, শুনেছি মানুষের কাছে যে আগুনের হুইল চেয়ার টাইপের চেয়ার দেখেছে, মানে ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছে। বাট আমার চোখে আমার এই মোহাম্মদপুর এলাকাতেই দেখা, আমি মানে দেখেছি যে আমি তখন ছোট, আমি আসছি দেখছি যে এক পাশ থেকে একটা বিশাল আলোকে আগুনের গোলক, সেটা প্রায় আপনার সেটা হবে লাইক 2-3 ফিট ডায়ামিটার, উড়ে আসলো একটা বিল্ডিং এর ছাদে গেল, তারপর এটা নাই। এবং আমি পরের মুহূর্তে সেটা দেখে চেষ্টা করে পাইনি। এবং যে বাড়ির ছাদে নেমেছে বাসাটা কিন্তু এখনো আছে, একই রকম আছে, জাস্ট কিছু রিনোভেশন করেছে। এটা এখনো দোতলা বাড়ি, এবং বাড়িটার উপরে একটা রুম ছিল, সেই রুমটা পরিত্যক্ত থাকতো। আমরা ছোটকালে খেলতে খেলতে ওখানে চলে গিয়েছিলাম। তো বাড়িতে যিনি থাকতেন তিনি বললো যে এই তোমরা এখান থেকে যাও, ছাদে উঠবা না। কেন? মানে ছাদে উঠবা না মানে এই রুমটার ধারে কাছে আসবে না তোমরা। তো কি দেখছি রুমের ভেতরে একটা পুরানো এরকম বিছানার মতো খাটের মতো আছে, একটা টেবিল আছে, সব ধুলা পড়া, মানে আপনার মাকড়সার জাল দিয়ে ঘেরা চারিপাশে। হ্যাঁ, লাইক কাইন্ড অফ যদি কোনো বাড়ি ওয়াইন্ড আপ হয় না তো, মাকড়সার ওয়েব দিয়ে পুরো। আর আমি এটা তো বুঝলামই না যে জিনিসটা উনি বলছিলেন যে চামচ নাড়ার শব্দ, যে চামচের এই ব্যাপারটা তো আমার সাথে ঘটেছে। ইনফ্যাক্ট আপনি জানেন নিশ্চয়ই যে আমি যে বাসায় ঢোকার আগে দেখলাম যে কিচেন থেকে ডাইনিং রুমে পর্যন্ত কে যেন যাওয়া আসা করছে, ইলেকট্রিসিটি ছিল না, এবং ভেতরে কি যেন নিচ্ছে, খাওয়া দাওয়া চলতেছে ভেতরে, এবং আবারও কিচেনে যাচ্ছে, কারো কিছু লাগবে কিনা এরকম পানি ঢালার শব্দ, নানা রকমের শব্দ। এবং ফাইনালি যখন চাবি মানে আমি নিচে নেমে গিয়েছিলাম ইনফ্যাক্ট, এবং ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি আর উপরে উঠিনি। সো এরকম ঘটনা ঘটে। তবে ভাই আপনি যে লালমাটিয়াতে এই সমস্ত ঘটনা ঘটে, আপনার ভাড়াটিয়ারা জানে? না, আমার বাসায় ঘটে না। আপনার ভাষায় ঘটনা, আপনার ভাষা একদম সিকিউর। ওকে ফাইন, আমরা ঘটনা চলে যাই। এখন ঘটনা এটা হচ্ছে আরেকটা হন্টেড এরিয়া নিয়ে, দ্যাট ইজ উত্তরা। উত্তরা কিন্তু বেশ হন্টেড প্লেস, যে জানেন। এখানে শিহাব নামে একজন আমাকে এই ঘটনাটা বলেছে যে সে তখন 13 নম্বর সেক্টরের কাছে থাকতো, এন্ড দ্যাট ওয়াজ ভেরি আন্ডার ডেভেলপ দ্যাট টাইম। মানে ওখানে এখনো না, বাট তখন আরো ছিল না আর কি। আচ্ছা, তারা মনে করেন যে অনেক চিপ রেটে জায়গা পেয়ে ওখানে জায়গা কিনে নেয় তারা। তো যখন জায়গা কিনে, তার বাবা চিন্তা করে যে আশেপাশে নাই, মানে ফাঁকা জায়গায় করছে, তো কেমন হবে বাড়ি করলে এখানে, কিন্তু তাদের বাড়ি করতেই হবে ওখানে। সো দে ওয়ার ওয়ান অফ দ্য লাইক ফার্স্ট পিপল টু লিভ দেয়ার, মানে প্রথম তারা ওখানে মানে আবাস করে। তো বাড়ি ওখানে করে বাড়ির কাজ শুরু করে তার বাবা। সো ইট ওয়াজ হার্ড, যে সন্ধ্যার পরে তার ওখানে থাকতে হতো, যে মানে দেখতে হতো কে কি কাজ করছে না করছে। এবং কাছাকাছি নাকি নদী ছিল একটা, কাছেই নদী বা লেক ছিল। তো ওখানে যখন বসে থাকতো অনেকের সাথে কথা হতো। তো রাতে কথা বলতে বলতে ওনার আবার একটু ওই শিহাবের আব্বার আর কি, ওনার একটু মানে একটু এই অতিলৌকিক ব্যাপার সম্বন্ধে, সুপার ন্যাচারাল ব্যাপার সম্বন্ধে মানে আগ্রহ বেশি ছিল। উনি আলাপ করতো, ওখানে যে গার্ড ছিল গার্ডের সাথে, বলতো যে তোমরা এখানে লোকাল পিপল, এত অন্ধকার, কিছু নাই, তোমরা দেখো না কিছু? তারা বলে না স্যার, দেখি না। তারপর একদিন বলতো স্যার অনেক কিছু তো দেখি, আপনি এগুলো শুনলে ভয় পাবেন, বাড়ি করতেছেন এখানে, বাড়ি আপনার হবে, আপনি একা থাকতে চাইবেন না। বলে না তুমি বলো, অসুবিধা নেই, আমি ভয় পাই না। এসে
তো বলে যে আপনি একদিন থাকেন স্যার, রাত থেকে যান আমাদের এখানে, আপনি যেটা সম্বন্ধে আগ্রহ সেটা আপনি পাবেন। তো উনি বলে থাকবো কেমনে, আমার তো চলে যেতে হয়, এই দূরে মোহাম্মদপুরের ওদিকে বাসা। বলে আচ্ছা আপনি তারপরে থাকেন একদিন। তো উনি একদিন না মানে কোনো একটা কারণে ওনার একটা সাপ্লাই ছিল বা সামথিং, মানে নট ইন্টেনশনালি বাট হি স্টেড দেয়ার, উনি থেকে যায় ওখানে। আন্ডার কনস্ট্রাকশন বাড়ি। তো উনি নিচে থেকে কোথায় থাকবে, উনি মনে করে যে এখানে তো রুমের মতো বানাইছে একটা, ওখানে আপনার ওই ম্যানেজার যে লোক কেয়ারটেকার থাকে ওর বিছানায় তার শোয়াটাও যায় না। তো উনি করে কি মানে কমফোর্টেবল ফিল করার জন্য মানে দোতলার ছাদের ঢালাই হয়ে গেছিল, ওখানে উঠে যায় চেয়ার নিয়ে, বলে যে আমি এখানে বসছি, তুমি পারলে আমাকে ওই চাটা এনে দাও, আমি এখানে বসে থাকবো, চা খাবো। তার চারপাশে বাতাস, উনি দূরে দেখতেছে ওই যে নদীর মতো জায়গাটা। তো এই সময় উনি ফিল করে এক সময় যে ওনার পেছনে, উনি যেখানে বসে আছে ওনার পেছনে মনে হয় 2-3 জন মানুষ কথা বলতেছে দাঁড়ায় দাঁড়ায়, মানে যে চেয়ারে বসে আছে পেছনে কেউ কথা বলতেছে। তো উনি তাকায়, তাকায় দেখে কেউ নাই, ছাদ কিন্তু ফাঁকা, কিন্তু ওনার তাকানোর সময় মনে হচ্ছে যে কেউ একজন মানে খুব সুইফটলি মুভ করে গেছে পিছন দিয়ে। আচ্ছা, তো ওনার ফিল করে এটা। গেছে, ওনার শরীরে হি হ্যাড গুজবাম্প, মানে খুব ভয় পেয়ে যাওনি। তো উনি উঠে উঠে একটু হাঁটা চলা করে আবার বসে, এবং এখন মনে হচ্ছে যে সিঁড়ির কাছে কেউ কথা বলতেছে, এই যে দোলা ওঠার যে সিঁড়িটা ওখানে দাঁড়ায় কথা বলতেছে। তো উনি তখন উঠে উঠে ওখানে যে দেখ কেউ নাই। তো উনি যেহেতু এই জিনিসগুলোতে বিশ্বাসী ছিল, উনি দোয়া দরুদ পড়ে পড়ে উনি আগে নিজের শরীর বন্ধ করে পড়ে উনি ওখানে বসে থাকে অনেকক্ষণ। তারপর উনি ম্যানেজারকে ডাক দেয়, এই অমুক বলে ডাক দেয়। ম্যানেজার আসে, এসে বলে তুমি কি এখানে যখন থাকো তুমি কি এরকম কাউকে দেখো মানুষের? তো বলে কি স্যার কি বলবো, ভয় পাবেন না তো, আপনি এখানে আসুন। হ্যাঁ, সারা রাতে এখানে ফাল পড়ে মানুষ। মানে এই কনস্ট্রাকশন সাইটে সারা রাত মানুষ ফাল পড়ে, মানে মনে হয় ছাদের মধ্যে অনেক মানুষ হ্যাঁ গল্প করতেছে, দৌড়াদৌড়ি করে, 2 তলায় ধুমধাম শব্দ করে, কাঠ ফালায়, কাঠ নাড়ায়। বলে কি বলো? বলে হ্যাঁ। বলে স্যার এখানে একটা ব্যাপার আছে, এই যে এখানে নদী, এখানে এখানে মাছ মারে, তো এখানে কিছু খারাপ জিনিস আছে, মানে তাদের ভাষায় তাহলে পিশাচ। আর সেকেন্ড থিং, এই জায়গাটা একসময় এত ব্যালেন্স ছিল, মানুষ অনেক এসে মানে মানুষ খুন টুন করে ফেলে যেত। অনেক আগের ঘটনা বলে যে এরকম হতো আর কি এই সময়। তো অনেক আজে বাজে জিনিস এখানে এরকম চলাফেরা করে। তো উনি মানে শুনে মানে একটু ভয় পায়। এনিওয়ে তারপরের ঘটনা, উনি চলে যায়, একসময় ওনাদের বাড়ি কমপ্লিট হয়, 3 তলা পর্যন্ত তৈরি করে ওনাদের বাড়িতে উনি চলে আসে, কিন্তু কোনো ভাড়াটিয়া পায়নি ফার্স্টে। তো যেটা হতো, ওনারা থাকতে হচ্ছে একদম টপ ফ্লোরে, নিচের ফ্লোরে চলাফেরা করতে যেতে ভাড়া দেয় নাই, খালি এবং নিচে। তো ওই শিহাব যিনি, তো ওনাকে রুম দেয়, তখন উনি মনে হয় কলেজে পড়ে বলছিল। তো উনি ওই ওনার রুমটা থাকে হচ্ছে বাসার সামনে, জানলা দিয়ে আর কি ওই ইগুলো দেখা যায় আর কি, বাইরের অঞ্চলগুলো। একদিন শিহাব আপনার ঘুমিয়ে আছে বিছনায় ওখানে থাকার সময়, তো হঠাৎ করে খেয়াল করে যে রুমের যে দরজার কাছে একটা মনে করে ছায়ার মতো একটা কিছু, মানে সামথিং হ্যাজ এ শেপ, ঠিক দরজার কাছে দাঁড়ায় আছে। ও মানে শুয়ে থেকে এটা মানে সে দেখছে। তো অনেকক্ষণ ফ্রিজ মতো থাকে, দেখে যে নড়ে না চড়ে না এরকম দাঁড়াই আছে। সে চোখ বন্ধ করে সে ঘুমানোর চেষ্টা করে। তো এর পর দিন যেটা হয় যে সে যখন ঘুমাইছে, সে ফিল করে যে তার বিছানাতে কেউ আছে, বিসাইড হিম, কোন একটা মানে লিভিং কিছু থাকার কথা না। তো সে লাফ দিয়ে উঠে পড়ে সে লাইট জ্বালায়, তাই কিছুই নেই বিছানার মধ্যে। এবং তারপরে ওরা যেটা ফিল করে যে বাসার মধ্যে সব জায়গায় মনে হয় যে ওই উপস্থিতিগুলা, কেউ বসে আছে, কেউ নড়তেছে, এবং মানে খুব ভয়ের ব্যাপার স্যাপার। তো ওর বাবা যেহেতু বিশ্বাসী ছিল, ওর বাবা করে কি হুজুর একজন নিয়ে আসে, এসে হুজুর দিয়ে বলে যে বাসাটা আপনি বন্ধ করে দেন। তো হুজুর বলে যে আমি আপনার বাসা বন্ধ করে দিচ্ছি, আপনি এমন একটা জায়গায় বাসা করছেন, ব্যারেন জায়গায়, এইসব জায়গায় সাধারণত খারাপ জিনিস ঘোরাফেরা করে। তো আপনি যেটা করবেন, ছাদে এই মানে কাউকে যেতে দিবেন না, মানে হাঁটা চলা সন্ধ্যার পরে কেউ ছাদে না যায়, ভর দুপুরে ছাদে যেতে দিবেন না। ছাদ জিনিসটাকে প্রোহিবিট করে দিল। এই ছাদের কথা কিন্তু একটু আগে আমরা শুনেছি একটা কাহিনী। ছাদ কিন্তু অ্যাকচুয়ালি মানে যারা এইসব ব্যাপারে সাবধানতা করেন, যেমন আপনার হুজুর বা মানে যারা এই ধরনের জিনিসগুলো সলিউশন দেন, তারা কিন্তু সবসময় বলেন, আমিও শুনেছি বারবার, যেহেতু আমার অনেক এদের সাথে অনেক ওঠা বসা হয় এইসব ব্যাপারে, বলেছে ছাদ হচ্ছে এমন একটা জায়গা যেটা নাকি অনেক অশরীরী জিনিসের চলাফেরার জায়গা। এটা মোটামুটি যে কোনো বাড়িরই হতে পারে। ওরা আকাশ দিয়ে চলাফেরা করে, এবং ওই ছাদগুলো হচ্ছে তাদের ওই জায়গাটাই আর কি। এবং নির্মাণাধীন, তারা ওই ছাদের মধ্যে রেস্টিং গ্রাউন্ড হচ্ছে নির্মাণাধীন বাড়িগুলো, ওগুলা ছাদে বসে তারা রেস্টিং গ্রাউন্ড, কারণ সেখানে মানুষজন কেউ নাই। মানে ওই ধরনের জিনিসগুলা ঠিক ওই ধরনের মানে এটা তো আপনি একদম হুজুরদের কাছে শুনেছেন, ব্যাপারটা একদম মানে ব্যাপারটা অন্যরকম। শুধু হুজুর না, এটা আমি ধরেন অনেকে যারা নাকি আপনার ডিমোনোলজি নিয়ে কাজ করে তাদের কাছে শুনেছি আমি। ফ্যামিলিতে, প্রত্যেক ফ্যামিলিতে, শুধুমাত্র যে সাইকা বলছিলেন ওনার ফ্যামিলিতে না, ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিন্তু একটা জিনিস শোনা যায় যে সন্ধ্যার সময় ছাদে যেও না, দুপুরবেলা ছাদে যেও না, মানে কতগুলো সময় প্রোহিবিট করে দেয়। তো ওইভাবেই ওনাকেও প্রোহিবিট করে যে আপনার বাসার কেউ যেটা ছাদে না ওঠে। তো যেটা হয়, ওই শিহাবের বোন
মানে সে অ্যাকচুয়ালি শি ডাজন্ট কেয়ার, কারণ সে হচ্ছে আপনার মানে ইয়াং, তার এখন অ্যাসোসিয়েশনও নাই ওখানে, সে যাদের সাথে মিশতো তাদেরও পায় না, সে ওই ছাদেই সময় কাটায় আর কি। তো ও ছাদে যায়, ছাদে যাওয়ার পরে একদিন সে দুপুরবেলা ছাদে ওঠে, কড়া রোদ্দুর। তো ছাদে আসার পরেই তার আচরণগুলো চেঞ্জ হয়ে যায়। ছাদ থেকে নামার পরে সে কেমন নাম কথা বলে না, খুব কম বলে, তারপরে আচরণগুলো খারাপ করে, অ্যাজ লাইক পজেস পিপলের মতো আচরণ করে। তখন মানে ওই বোনকে নিয়ে সমস্যা হয়ে যেত, মেয়ে মানুষ কাউকে জানাতেও চায় না। দেন হোয়াট হ্যাপেন, যে তারা ওখান থেকে আর হুজুরে নিয়ে আসে, তো হুজুর এসে তাকে আপনার ওই দোয়া টোয়া বলে ছাড়ায়। কিন্তু যেটা হতো ওদের বাসায়, ওই তারপরও বোনটাকে মানে ছাড়ানোর পরও যেটা ফিল করতো যে ওই রুমের মধ্যে যখন থাকতো হঠাৎ করে টেম্পারেচার ফল করতো আপনার। আচ্ছা, এটা আমি গরমকাল মানে আপনার মনে হচ্ছে যে একসময় এমন একটা আনটলারেবল টেম্পারেচার চলে আসতো, এমন টক 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 করে কাঁপতো। আর ওইটা হলে ওর বোন চিৎকার করতো, আসতেছে আসতেছে এরকম। আমি তো এটা শুনছি অনেকে টেম্পারেচার কনজিউম করে এরকম টাইপের। হ্যাঁ, মানে এটা তো অনেক রকম গবেষণায় বের হয় যে অনেকে বলেছে যে এরা কি করে, হিটটা হচ্ছে এদের একটা এনার্জি সোর্স, সেটাকে তারা আপনার সোয়েপ করে নিয়ে নেয়। তখনই যেটা হয় আপনার ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, অ্যাবজর্ব করে নেয়। তো ওর বোন এই জিনিসগুলো বলতো, এবং ওদের বাসায় নাকি দেখতো প্রায় ওই যে তারপরে মানে ছাড়া দেওয়ার পরে দেখতো যেটা, যে একটা কালো কুকুর দাঁড়ায় থাকতো, এবং কুকুরটা মানে ওই সিঁড়ি ঘরে উঠে আসতো। এটা ওর বোন দেখতো, শিহাব নিজেও দেখেছে। এবং পরবর্তীতে ওই যে হুজুরের সাথে কথা, হুজুর বলছে যেটা আপনার বোনের থেকে ছাড়াইছি সে এখান থেকে যায় না, সে আর বাসার আশেপাশেই থাকে। তো পরবর্তীতে বাসা ডেভেলপড হয়েছে এবং ভাড়াটি আসছে, তখন ওদের এই জিনিসগুলো কমে গেছে। এখনো সে বলছে যে ইফ ইউ কাম টু আওয়ার হাউস, আপনি অ্যাবনর্মাল জিনিসপত্র আপনি করবেন, দেখা যেতে পারে, মানে ইটস নট অবভিয়াস যে দেখবেনই, দেখা যেতে পারে। মানে এখন তো অনেক নগরায়ন হয়েছে, অনেক রাস্তাঘাট হয়ে গেছে, বাট স্টিল বলছে আপনি এখনো মানে হয়তো আপনি একটা ফিল করতে পারেন, মানে উদ্ভট জিনিসপত্র এখনো ঘটে। যেমন ওদের এক ভাড়াটিয়ার নাকি একজন খাটের থেকে উঠে গেছিল উপরে, এবং মানে এটা আমি কমনলি কিন্তু অনেকের কাছে শুনি, উঠে যাওয়া। হ্যাঁ, তারপর নাকি দোয়া টোয়া পড়ে নামাইছে, এই আর কি। ওকে ওকে, আমরা আবারও চলে আসবো, আবারও ফিরে আসবো বাবুর কাছে। আমরা আপাতত কিছু এসএমএস পড়ি। যাই হোক, আমরা চলে যাবো বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাইয়ের কাছে আরো একটা ঘটনা হচ্ছে, সেই ঘটনাটা আমরা একটু শুনবো। বাবু, এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা গ্রামের ঘটনা রাসেল ভাই। এটা আপনার সাতক্ষীরার কাছে একটা জায়গা থেকে একটা নিলয় পাঠিয়েছিল আমাকে। তো শুরু করি ঘটনাটা। জি প্লিজ। আর একটা কথা বলে নি এর আগে, হ্যাঁ রাসেল ভাই, এই দ্যাটস কলিং, মানে কাউকে ডাকা, যে মানুষ বলে যেটা দেখাও, দ্যাটস দ্য সেম থিং পিপল এই যে আউইজি বোর্ড নিয়ে যেটা করে, হ্যাঁ একই জিনিস কিন্তু। বাট অ্যাকচুয়ালি যদি কেউ এই কাজটা করে, সে কিন্তু আসলেই কিছু না কিছু দেখে। ইট ইজ এ মাস্ট। আমার তো সেটাই মনে হয়, কারণ ব্যাপারটা হচ্ছে ওই বোর্ডে আমি বসে যখন কনসেন্ট্রেট করে কাউকে ডাকছি, সে যদি ওই জায়গায় এসে হাজির হয় তাহলে সে আমার কথা শুনছে। সেম থিং হচ্ছে যে যদি আসলে আমি মোটামুটি মানে বুঝতে পারি বা ফিল করি যে আমার এখানে কিছু একটা আছে, এবং আমি তাকে যদি দেখে ফেলি অবশ্যই মানে ওয়েদার সে মানুষটা বুঝলো কি বুঝলো না, দ্যাটস নট দ্য ফ্যাক্ট, সে কোনো না কোনো একটা অ্যাকশনের মধ্যে দিয়ে যাবে। ওয়েদার তার একটা বাজে কিছু হবে, আপনি এটা বিলিভ করেন? অবশ্যই। আমি মানুষকে দেখেছি এরকম বলে, মানে হি জাস্ট সেইড যায়, বলছে যে না এরকম থাকলে কিছু হলে আমাকে দেখা দাও, তারপর ওর হাসছে যে আমার সাথে দেখা দেয়নি। হ্যাঁ, আমি কিন্তু উল্টাটাও শুনেছি ভূতে ফেলে বারবার, যে অনেকে এরকম আছে যে খুব সাহসের সাথে বলছেন যে আমার রুমে যা আছে দেখা দাও, জাস্ট গেট আউট, মানে আমি এটা দেখতে চাই না। এটা কাজ করে কাদের সাথে, এটা কি আপনি যদি কোনো প্রপার্টির লিগ্যাল ওনার হন, মানে আপনার এই প্রপার্টিটা মানে আপনার মানে বাবার সূত্রে পেয়েছেন, মানে উত্তরের হেরিটিক্যালি আপনি পেয়েছেন, অথবা আপনার নিজের কেনা, মানে সঠিক টাকা পয়সা সবকিছু সমৃদ্ধ করে আপনি কিনছেন জিনিসটা, মানে কার কাছে জোর করে নেওয়া না, বা দখল করে না, বা চুরি বাটপারি করে না। আপনার যদি লিগ্যাল ওনার হন, ইউ হ্যাভ এভরি রাইট টু টেল এনিবডি টু গেট আউট অফ দ্যাট হাউস। আপনি সবাইকে বলতে পারেন, মানে এটা, এবং চলে যায়। এটা কিন্তু একদম মানে ধর্মমত। আমি তো অনেকের কাছে শুনেছি, মানে একজন দুজনের কাছে শুনলে হয়তো জিনিসটা বিশ্বাসযোগ্য ছিল না, কিন্তু অনেকের কাছে। কিন্তু আমি এটা দেখেছি, কেউ বলেছে যে আমি বিশ্বাস করি না, হ্যাঁ আমি বললে আমার দেখাক, হ্যাঁ এরকম বলছে অবিশ্বাসী। আমি সেই ভদ্রলোককে দেখছি একটু পরে সিঁড়ি দিয়ে নামতে যে ধাপ করে পড়ে গেছে, একদম মুখটা নিচে পড়ছে তার, এবং ইট ওয়াজ কোয়াইট মানে অকওয়ার্ড, মানে ওইভাবে পড়ার কথাই না তার। সে কিন্তু বুঝতেই পারেনি, সে মনে করছে এটা একটা দুর্ঘটনা, বাট অ্যাকচুয়ালি রিলেট করলে কিন্তু অনেক কিছুই আসে এরকম। আপনাদের জিজ্ঞেস করে আমরা একটু আলোচনা করছিলাম, আপনাদের ভালো লাগছে তো? ভালো লাগলে অবশ্যই এসএমএস এর মাধ্যমে জানাবেন, নাহলে আমরা শুধু ঘটনাই বলে যাবো। বাট আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো একটু আলোচনা হওয়া জরুরি ছিল, এবং আমার কাছে ভালো লাগলো জিনিসটা, যে মানে এই ব্যাপারগুলো খুবই মানে আজব, যে আমি একটা জিনিস যদি সত্যি
আসলে বিশ্বাস না করলে হ্যাঁ। অনেক কিছু কিন্তু আমরা ওভারলুক করে যায় Overlook করে But যায়। তখন আমরা কি করি জিনিসটাকে অন্যভাবে রিলেট করি যে এটা এইভাবে হয়েছে বা এমনি আমি- হতেই পারতো। আমি জানি যে এখনো মানে আমরা মানে আমাদের এই পেনিট্রেশন থেমে নাই, তো আমি Right. একটা জিনিস বলবো যে অনেকে হয়তো নতুন আজকে আমাদের সাথে জয়েন করছে, Right. তাদেরকে বলবো যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করছি, আমি অনেকবার বলেছি, যারা নতুন হুম। শুনছেন তাদের জন্য বলছি যে আমরা রাস্তাঘাটে সবসময় চলাফেরা করি, বাসে গাড়িতে সবসময় চলাফেরা Right. করছি, আমরা অসংখ্য মানুষের সাথে রেগুলার আমাদের দেখা হয়, আমরা কিন্তু হ্যাঁ। কোনো মানুষকে গায়ে হাত দিয়ে বলি না ভাই আপনি মানুষ না অন্য কিছু। গায়ে হাত দিলে কি ঘটবে সেটা পরবর্তী এটা কথা কিন্তু হতেই পারে। হ্যাঁ একদম, মানে তখন কিন্তু আমরা জানি না যে আমাদের চারপাশে যে চলাফেরা করছে এরা আসলে কারা, হ্যাঁ এরা সেটাই, আসলে কারা। সেটাই একটা ছোট কথা বলতে চাই সবচেয়ে বড় রাসেল। প্রশ্নই তো যে আমি কে। আমি কে, রাইট। ছোট কথা বলতে চাই রাসেল ভাই, এটা হচ্ছে যারা বিশ্বাস করে না তাদের জন্য। হুম হুম। আমি এরকম অনেক অবিশ্বাসী মানুষকে দেখেছি যে এমন কিছু সিচুয়েশনে পড়েছে যে কেউ নাই, মানে সে ভয় পায় না, সে বলতেছে যে আই ডোন্ট গেট স্কেয়ার্ড, ওকে। তাকে আমি নিয়ে গেছি ওরকম একটা জায়গায়, ধরেন শ্মশান টাইপের একটা হুম। জায়গায়, সে আমি বলছি তুমি যাও আমি আসতেছি পরে, সে কিন্তু যায় না, হেঁটে সামনে যায় না। আমরা তুমি তো বিশ্বাস করো না, কি ভয় পাচ্ছ তুমি? তাহলে আপনি বলেন যে বিশ্বাস করে না সেও ভয় পাচ্ছে, কিসের ভয় পাচ্ছে সে, আপনি বলেন। এক্স্যাক্টলি, আমি একটা জিনিস বলি, ভয় শুধুমাত্র প্যারানর্মাল কোনো কিছু ঘটলে যে ভয় পেতে হবে তাও না। আপনারা যারা এখন মোবাইল হাতে নিয়ে এই মুহূর্তে আমাকে টেক্সট করছেন, যারা এই মুহূর্তে বাটন প্রেস করছেন, সেই কাজটা আপনাকে কে করতে বলছে? আপনি হয়তো যারা যে এই মাত্র টেক্সটটা করে মোবাইলটা ডান পাশে রেখেছেন বা বাম পাশে রেখেছেন, কে আপনাকে ইনফর্ম করছে আসলে যে কি করতে হবে? মানে এটা তো আলাদা একটা ব্যাপার যে রাইট, রাইট, আমার ভেতরে যে মানুষটা যা আমি করতে চাই রাইট। সেই জিনিসটা আমাকে কে বলে দেয়, বা কে Right. আমি হাত নাড়ছি এখন কথা বলতে বলতে, এটাই বা কেন হচ্ছে? তার মানে কেন কেউ একজন আগে মানে জিনিসটা ডিসিশনটা নেওয়া হয়ে গেছে যে আমি এবার হাতটা এভাবে নাড়বো, এভাবে না, right. এবং সেই জিনিসটা ঘটছে তারপর। ঘটছে, যাই হোক, অন্যদিকে যাচ্ছি আমরা। আচ্ছা ওকে, কাহিনীতে চলে যাই রাসেল ভাই। এটা আমার ওই যে নিলয় বলেছে ফ্রম আপনার ওই এই কি জানি বললাম জায়গাটা আপনার সাতক্ষীরার কাছে, দ্যাট ইজ ক্লোজ টু সুন্দরবন, হুম, এরকম এলাকা। তো ওই জায়গাটা বেশ মানে ব্যাকওয়ার্ড টাইপের, কারণ ওখানে এত বেশি মানে সভ্যতা বেশি যায় না আর কি। হুম, তো ওরকম একটা গ্রামে থাকতো, তো ওদের কাছাকাছি একটা জায়গায়, তো একটা বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করতো আর কি। So, ওদের ওখানে জাস্ট কাজের মেয়ে বলতে যেটাকে বোঝায়, তারা হচ্ছে আপনার কিছু খাওয়া এবং টাকার জন্য আর কি আসে। তারা ধরেন বাড়ির সব কাজই করে, ওই খড় নিড়ানো মানে যা যা আছে বাসায় হুম, এরকম করতো। তো যেটা হয় যে ওই বাড়িতে এরকম কাজ করতে করতে সে একদিন আপনার কি যেন একটা ভুল করে, সাম মিস্টেক করে, করার পর ওই বাড়ির যে মালিক থাকে সে তাকে মারে, হুম, মানে একটা লাথি মারে, এবং লাথি মারাতে সে খুব মানে ইনজোর্ড হয়ে যায় আর কি। ইনজোর্ড হওয়ার পরে সে তো খুব টেনশনে পড়ে যে এটা কি হলো না হলো, মেয়েটা মানে পড়ে আছে। তখন সে ভয় ভয় কি করে, তখন সে একজনকে ম্যানেজ করে, একজন মানুষকে ওদের এলাকারই, বলে কি একে যে তোর বাসায় মানে পাশের গ্রামে পৌঁছায় দিয়ে আসো। এনিওয়ে সেই লোক যায়, তাকে পাশের গ্রামে দিয়ে আসে, এবং এরপর আর কোনো খোঁজ খবর নেয় না ওরা কি হলো হোয়াট এভার। তো এর মধ্যে একদিন ঘটনা যেটা ঘটে, ওই ওই গ্রামেতেই আপনার একজন মানুষ সন্ধ্যার সময় আসতেছে আর কি। তো এরকম একটা রাস্তা, পাশে হচ্ছে আপনার গাছগাছালি, বাঁশঝাড়, এই সেই মানে চিকন একটা রাস্তা, এবং যেহেতু সুন্দরবনের কাছাকাছি ওখানে অনেকেই ভয় পায়, পশু পাখি মানে বাঘ আসতে পারে রাতের বেলা, এসে পড়ে মাঝে মাঝে লোকালয়। তো ওই জায়গাটাতে মানুষ খুব একটা তখন মানে দেখা যায় না, সন্ধ্যার পর থেকে মানুষ সরে যায়। তো সে লোকটা আসতেছে, তখন সন্ধ্যা ঘনে আসতেছে, সে দেখে যে বাঁশঝাড়ের নিচে কে জানি একটা বসা, মেয়ের মতোই আর কি, চুল একটু বেরো আছে, মুখটা ঢাকা, এবং সে কাঁদতেছে খুব হু হু করে, বিশাল একটা শব্দ করে আপনার কাঁদতেছে। তো লোকটা একটু ভয় পেয়ে যায়, লোকটা ভয় পেয়ে কি ভাবে কাঁদতে, মানে শব্দটাই তার বুকে একটা কাঁপন ধরে আর কি, তার হুম। কান্নার শব্দই। আচ্ছা, এবং এই সন্ধ্যার সময় এরকম একটা শব্দ। হুম, তো এই যে কান্নার শব্দ শুনে সে কিছুক্ষণ থমকে দাঁড়ায় থাকে যে ঘটনাটা কি, কে কাঁদতেছে এরকম সময়, এবং ওই সব গ্রামে মানুষকে চেনে যে এই বাড়ির, সে সেই বাড়ির। এবং মেয়েটার গায়ে যে কাপড়টা ছিল মানে আধা অন্ধকারে যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে আপনার খুব মানে আর কি মানে খুব মানে ইসের কাপড় না আর কি, মানে খুব ভালো কোনো কাপড় না, মানে খুব মানে যদি কেউ দামি কোনো কাপড় পরে সেরকম না, ঠিক আছে। হুম, তো এই কান্নার শব্দ শুনে সে কিছুক্ষণ থমকে দাঁড়ায়, তারপর সে কাছে যায়, কাছে যায় বলে কে কে এরকম করে ডাকতে থাকে। তখন একসময় মেয়েটা এরকম তাকায় উপর দিকে, তাকানোর পরে সে হঠাৎ করে তার চোখে ভাসে যে এই মেয়েটাকে আমি দেখছি, এটা আমাদের এখানে কাজ করতে আসে। এবং মেয়েটা কাঁদতে কাঁদতেই তাকে বলে যে আমারে মারলো কেন, আমারে মারলো কেন এরকম বলে। তো সে আবার থমকা যাবে, তো কে মারছে কে মারছে। তো মেয়েটা হঠাৎ করে হেসে দেয়, হেসে দিয়ে সে বাঁশঝাড়ে পায়ে ঢুকে যায়। তো ওই লোকটার মনে করেন যে ঘাস শিরশিরে নিয়ে একটা অবস্থা চলে আসে, তার হাসিটাই এত ভয়ঙ্কর ছিল, অ্যাবনর্মাল টাইপের। এনিওয়ে সে হেঁটে হেঁটে তারপরে বাড়ির দিকে যায়,
বাড়ি থেকে যেয়ে সে তার বাসায় বলে যে আমি এরকম একটা মেয়েকে দেখছি ওখানে কাঁদতেছে, এরকম দেখে মনে হলে আশেপাশে কোথাও দেখছি মেয়েটাকে কোনো কাজ মানে বাসায় জোগাল খাটে আর কি কাজ করে। তো বাসায় তার ওয়াইফ বলে যে ঠিক না, এইভাবে দেখছে, এইভাবে তো সাধারণ মানুষ থাকে না সুন্দর সময়, সে কাজের মেয়ে হোক যাই হোক সে তার বাসায় থাকবে বা চলে যাবে, গাছের তলে বসে মারামারির কাহিনীকে আমি দেখতেছি। বাট ওই লোকটাকে বলে যে তুমি এক কাজ করো, তুমি গোসল করে আসো, এগুলো ভালো না। তো লোকটা গোসল গোসল করে আসে, তার খুব জ্বর আসে রাতের বেলা, এক্সট্রিম জ্বর আসে, জ্বরে অসুস্থ হয়ে যায় সে। তো তার বউ মানুষকে ডাকে, ওই যে কবিরাজ টবিরাজ ডাকে এবং বলে যে আমার হাজবেন্ড তো অসুস্থ হয়ে গেছে। তো বলে কি কারণে, বলে যে এরকম আমি সন্ধ্যার সময় সে আসতেছিল এরকম দেখছে। তো কবিরাজ বলে যে এই যে কোথায় দেখছে, এখানে এসে। বলে কোন বাড়ির জোগাল, খোঁজ নিতে নিতে দেখে যে ওই বাড়ির, এবং কথাটাও বলে মারলো কেন। তখন বলে যে ওই মেয়েটাকে তো পাঠিয়ে দিচ্ছে বাড়িতে, সেই এখানে সন্ধ্যার সময় আসবে কেন, এই সেখান বলে। তো বলার পরে মানে কথাবার্তা হয়, ওই বাড়ির মানুষ একটু এড়ানোর চেষ্টা করে ব্যাপারটা, তো এইভাবে চুপ হয়ে যায়। তারপরে দেখে যে এরকম আরো দুই একটা বাড়িতে ওই যে কান্নার শব্দ দেখা যাচ্ছে, উঠানের মধ্যে কাঁদতেছে, হ্যাঁ উঠানের মধ্যে বসে কাঁদতেছে, এবং ওই আরেকটা লোকের নাম বলা শুরু করে, যে লোকটা আপনার তাকে নিয়ে গেছিল সেই লোকটার নাম বলা শুরু করে। তো একদিন এই মানে যেটা হয় যে ওই যে লোকটা তাকে এগিয়ে দিতে গেছিল তার বাড়িতে, ও তার বাড়ির সামনে এরকম মানে ওই কান্নার শব্দটা আসে, এবং মানে তার বউকে অনেক কথা বলে ওই কান্নার শব্দটাই, এবং মানে খুব মানে আপনার মানে বাজে আজে বাজে কথা ওই লোকটার সম্বন্ধে, এবং গালাগালি করে বলে। তো ওই মহিলা বলতেছে যে, এবং কয়েকজন মানুষ একটা অ্যাওয়্যার হয় যে এখানে একটা মেয়ে এরকম বলতেছে, এবং অনেকেই দেখছে গ্রামে এইভাবে, এটা কি, এবং মেয়েটা কেউ দেখে না পরে কই গেছে। তো যাই হোক, এটা নিয়ে দুজন আলোচনা করে। তো ওই লোককে জিজ্ঞেস করে যে তুমি কি করছো, তোমার ওই মেয়ে মানে কাজের মেয়ে, তাকে দেখা যায় সে তোমার বাসায় থাকে না, কোথায় থাকে, তার বাড়িতে যায়। তারপর যে খবর নেয়, এরা খবর নিয়ে ওই মেয়ের গ্রামের বাড়িতে যায়, সে বলে সেই বাড়িতে আসে নাই, পৌঁছায় নাই। তখন ওই লোককে ধরে, তারা লোকটাকে যে নাকি তাকে নিয়ে গেছিল তাকে ধরে, যে তোমার নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি কি হয়েছে। তো লোকটা তো বলে যে না আমি তাকে পৌঁছায় দিয়ে আসছি, আমার কোনো আমি কিছু করি নাই, মানে আমি তো পৌঁছে দিয়ে আসছি, আমি জানি না। তো একদিন ওই লোকটার ওয়াইফ আপনার পুকুরে গেছে গোসল করতে দুপুরবেলা। তো সে দেখে যে পুকুরের পাশ থেকে একটা ওই যে ভেসে উঠছে পানির মধ্যে মাথা, এবং দেখে যে ওই মেয়েটা, এবং তাকে জড়ায় ধরে। সে খুব ভয় পায়, জড়িয়ে ধরে একদম জড়ায় ধরে সে খুব ভয় পায়, এবং সে সেন্সলেস হয়ে যায়। কেন সে মানে এমন ভাবে ধরছে, এবং গা ছিল নাকি সম্পূর্ণ ঠান্ডা, যে জড়ায় ধরছে। তো সেন্সলেস হয়ে যায় সে। সেন্সলেস হয়ে যাওয়ার পর তখন তো পরে তাকে উঠায় আনে ইস্যু করে। তখন তার হুশ যখন ফিরে, তখন জিজ্ঞেস করে, তখন সে মেয়েটা বলতেছে, তার ওয়াইফ বলতেছে যে আমি অমুক, মানে ওই মেয়েটার নাম নিয়ে বলতেছে, হ্যাঁ অমুক ওই লোকটার কথা বলছে যে তাকে আগে দিচ্ছে, বলছে যে সে আমাকে অত্যাচার করছে, অত্যাচার করে আমাকে মাটিতে পুঁতে রাখছে, আমার বাচ্চা তোরা, এরকম করতেছে, এবং খুব মানে পজেস্ট আচরণ আর কি। তখন তাকে রেখে গ্রামের মানুষজন ওই মহিলার কথা শুনে বলে যে আমি যাবো ওখানে। তো যে দেখে যে একটা নির্জন এরকম একটা ছিল, ওটার পাশে যে মানুষ যায়, যে দেখে এক জায়গা থেকে মানে আপনার মানে আজে বাজে গন্ধ আসতেছে, পচা টাইপের, উঠায় মাটি খুঁড়ে দেখে যে ওই পচা গলা লাশ প্রায় ডিকম্পোজড পুরা। তো উঠায় নিয়ে আসে মেয়েটার। তখন এই লোকটার সম্বন্ধে বলে, তাকে আপনার গ্রামবাসী ধরে মারে, পুলিশে দেয়, এবং ওই আস্তে ধীরে ওই তখন এক হুজুর এসে ওই মহিলাকে বলে যে তুমি চলে যাও এর কাছ থেকে, ইটি পড়ে তাকে মানে আপনার করে। তো ওই লোকটাকে পরে মেরে ধরে পুলিশে দেয় তারা। অলরাইট, এটা হচ্ছে ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে বাবু ভাই আপনার ঘটনার জন্য। আমরা কিছু এসএমএস পড়বো, এবং আমাদের এসএমএস অলরেডি আমরা চলে যাব দিনারের কাছে, তার একটা ঘটনা শুনবো। এবং ঘটনাটা কোথায় ঘটেছিল? জি রাসেল ভাই, আমাকে ঘটনাটি শেয়ার করেছে ফেসবুকে নাবিলা ইসলাম, এবং এটা কিশোরগঞ্জ জেলার কাজলা গ্রামের এবং তারাইল থানার ঘটনা এটা। আচ্ছা, তো আমি সরাসরি নাবিল ইসলামের ঘটনায় চলে যাই। ঘটনাটি ওর আম্মুর সাথে ঘটে, এবং এটা রাসেল ভাই 1994-এর দিকের ঘটনা। তো ও আমাকে যেভাবে শেয়ার করে আমি ঠিক ওইভাবে বলছি, আশা করছি সবার ভালো লাগবে। তো 1994-এ ওর আম্মু ক্লাস 9-এ পড়ে তখন। তো ওনাদের স্কুলটা ছিল ওনার বাসা থেকে 1/2 কিলোমিটার খুব কম দূরত্বে ছিল। তো উনি সবসময় স্কুল থেকে টিফিন পিরিয়ডের সময় বাসায় চলে আসতেন, এবং বাসা থেকে টিফিন করে আবার উনি স্কুলের দিকে রওনা হতেন। তো স্কুল থেকে ফেরার সময় ওনাদের বাসার যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে এরকম, যে পাকা রাস্তা থেকে ওনাদের বাসার দিকে যে রাস্তাটা গেছে ওটা বেসিক্যালি মানে কাঁচা একটা রাস্তা, এবং তখন সেখানে কোনো বসতিও ছিল না, এবং দুই পাশে ধানি জমি ছিল। আর ওদের বাসা যাওয়ার সময় ঠিক হাতের বাম দিকে একটা কবরস্থান পড়ে, এবং হাতের ডান দিকে একটি কদম ফুলের গাছ, এবং বিশাল ঘন জঙ্গল একটা ডান দিকে, ঠিক তারপরে হচ্ছে তাদের বাসা। তো ওর আম্মু সবসময় চুল ছেড়ে রাখতেন। তো একদিন উনি এরকম বাসায় আসেন টিফিন পিরিয়ডের সময়। তো উনি টিফিন খেতে স্কুলের দিকে যখন রওনা হন,
তখন ঠিক উনি যখন ওই কদম ফুলটার গাছটার সামনে আসেন এবং কবরস্থানটার কাছাকাছি, তখন ওনার কাছে মনে হলো যে উনি স্লিক টাইপের কোনো কিছুর উপর পা রেখেছেন, সেটা হতে পারে কোনো নরম বা মসৃণ কোনো কিছুর উপর। তখন উনি একটু অবাক হয়ে নিচের দিকে তাকান, বাট উনি দেখলেন যে না, নিচে মাটি, সেখানে মানে স্লিক টাইপের কোনো কিছু নেই। ঠিক রাসেল ভাই ওই মুহূর্তে উনি যেটা ফিল করলেন যে জোরে যদি কেউ ওনাকে ধাক্কা দিল, মানে এরকম একটা ফিল করলেন, এবং ধাক্কার সঙ্গে সঙ্গে উনি সেখান থেকে প্রায় 1.5-2 ফিট দূরে গিয়ে পড়েন। তো উনি তো প্রথমে ভাবেন হয়তো বা কেউ তাকে ধাক্কা দিচ্ছে বা দুষ্টমি করে। তো উনি উঠে দাঁড়িয়ে যেটা দেখলেন যে রাস্তার মধ্যে উনি ছাড়া আর কেউই নেই। তো উনি সেটাকে নর্মালি নেন, নর্মালি স্কুলে চলে যান। তো স্কুলে যাওয়ার পর যখন ওনার ক্লাস শেষ হয়, তখন উনি যখন বাসায় ফিরতেছিলেন ওই রাস্তা দিয়ে, তখন উনি একটু অসুস্থ বোধ করতে লাগলেন। তো সেদিন যখন উনি বাসায় চলে আসেন, সেদিন থেকে তার সাথে রাসেল ভাই যে ঘটনাগুলো শুরু হয় সেটা হচ্ছে ঠিক সেদিন থেকে নিয়ে টানা 4-5 দিন ওনার গায়ে জ্বর ছিল, খুব ভীষণ জ্বর ছিল তখন। তো ওনাকে অনেক ডাক্তার দেখানো হয়। তো অ্যাট দ্যাট টাইম ওনার যেটা হয় যে ওনার ঠিক তখন থেকে ওনার টাইফয়েড হয়ে যায়, এবং রাসেল ভাই টাইফয়েডটার স্থায়িত্ব ছিল প্রায় 4 মাসেরও বেশি একটা সময় ওনার টাইফয়েড ছিল ওনার ভিতরে। তো এইদিকে নাবিল ইসলামের যে নানু ছিলেন, তো উনি যেটা চিন্তা করলেন যে উনি একটু রিলিজিয়াস ছিলেন। তো উনি ভাবলেন যে ওনাদের বাসার পাশে যে কবরস্থান আর যে জঙ্গল, সেখানটা নিয়ে অনেক মানে নর্মালি অনেক ঘটনা সবার মুখে প্রচলিত। আর জঙ্গলটার বর্ণনা হচ্ছে এরকম যে ওইখানকার যেসব কিছু লোক ছিল যারা ওঝা এবং যারা আপনার যে বলি দিত বা কোনো ভোগ টোক দিত, সেই খাবারগুলো তারা ওই জঙ্গলের ভিতরেই দিতেন। তো উনি ভাবলেন যে কোনো ওঝা এনে দেখায়, হয়তো বা কোনো প্যারানর্মাল রিজন এখানে থাকতে পারে। তো পাশের গ্রাম থেকে এক ওঝাকে ডেকে আনেন। তো ডেকে আনার পর যেটা হয় যে আন্টি যতটুকু মনে পড়ে, আন্টি বলেন যে ওনাকে যখন ওঝা আসে তাদের বাসায়, তো গ্রামের সবাই জানাজানি হয় যে এরকম এক ওঝা আসছে ভূত তাড়াবে। তো তাদের বাসা লোক দিয়ে ভরে যায়। তো ওনার যতটুকু মনে পড়ে যে উনি উঠানে বসেছিলেন, ওনাকে সার্কেলি করে মানে সার্কেলি ওনাকে জাস্ট চারপাশে কিছু মাটির হাড়ি রাখা হয়, এবং প্রতিটা হাড়ি হচ্ছে আপনার লাল কাপড় দিয়ে মানে বন্ধ করা ছিল এবং উল্টো করে রাখা হয়েছিল সেখানটায়। তো আন্টি যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে এরকম যে উনি একটা সময় লক্ষ্য করলেন যে সবগুলো হাড়ি একসাথে মানে ভাঙতে শুরু হইলো, মানে কেউ ভাঙতেছে না, সবাই কিন্তু তার থেকে দূরে দাঁড়িয়ে আছে, আর উনি আর ওনার সামনে সে ওঝাটা বসে আছে। ঠিক এট দ্যাট টাইম উনি সেন্সেস হয়ে যান। তো যখন আসলে উনি সেন্স ফিরে, উনি যেটা শুনতে পান সেটা হচ্ছে যে ওঝা যেটা বলে সেটা হচ্ছে এরকম যে উনি যখন বাসা থেকে স্কুলের দিকে যাচ্ছিলেন, তো ওই কদম ফুলের গাছটার দিকে কোনো আপনার পিশাচ টাইপের কিছু একটা মানে সেখানে বসে সে মানে তার চুল শুকাচ্ছিল, এটা সে ওঝাটা বলে। এবং উনি আনফরচুনেটলি তার চুলের মধ্যে পা রাখেন। তো ওই সেদিন ওঝা চলে যান, ঠিক তার 2 দিন পর সে ওঝা আবার ওই বাসায় আসেন। তো বাসায় আসার পর উনি যখন তাকে এক্সোরসিজম করতে বসেন, তখন ওই ওঝা তার থেকে সেই খারাপ জিনিসটাকে কিছুতে তাড়াতে পারতেছিলেন না। তো শেষমেশ সে যেতে রাজি হয়, এবং তার একটা শর্ত ছিল যে ওর আম্মুর মাথার চুল অনেক বড় ছিল বেশ। তো ও যেটা বলে যে ওর মাথায় কোনো চুল থাকবে না, এবং চুল থাকলেও সেটা খুব ছোট থাকবে, উনি বড় চুল রাখতে পারবেন না। ঠিক রাসেল ভাই সেদিন রাতের বেলা ওর আম্মু যখন ঘুমায়, তখন ঘুম থেকে উঠে দেখে যে মাথার চুল যদি একসাথে অনেকগুলো চুল যদি টেনে উঠিয়ে ফেলা হয়, উনি যেভাবে পড়ে থাকবে চুলগুলো ঠিক ওইভাবে বালিশের উপর চুলগুলো পড়ে আছে। তো এই ঘটনা ঘটার পর আসলে ওনার চুল সঙ্গে সঙ্গে ছোট করে ফেলা হয় সেই ওঝার পরামর্শেই, এবং ওনাকে কিছু তাবিজ দেওয়া হয়। এবং আসলে ভাই ওনার সাথে আরো কিছু ঘটনা শুরু হয় এরকম যে উনি রাতে যখন শুয়ে আছেন রুমের মধ্যে, তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে যে ওনার রুমের দরজা খোলা, উনি রুমেও নেই, প্লাস মানে বাসার কোথাও নেই। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর মাঝে মধ্যে তাকে পাওয়া যাচ্ছিল উনি যেখানটায় সেই চুলটার উপর পা রেখেছিলেন, ওইখানটা উনি হয়তো বা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। তো যখন ওনার কাছ থেকে জিজ্ঞেস করা হতো যে তুমি এখানে কিভাবে আসলে, তখন কিন্তু রাসেল ভাই উনি কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারতেন না, এবং সঙ্গে সঙ্গে উনি সেন্সলেস হয়ে যেতেন সেখানটায়। তো এরকম ঘটনা ঘটতে থাকে ওনার সাথে রেগুলারলি। তো ওনারা অনেক ওঝা টোঝা দেখায়। তো এর মাঝখানে রাসেল ভাই ওনার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পর উনি শ্বশুরবাড়িতে চলে আসেন কিশোরগঞ্জের শহরের দিকে। তো ওইখানটা উনি বেশ কিছুদিন ভালো ছিলেন। তো তারপর উনার ওই বাসাও সেম প্রবলেমগুলো আবার শুরু হয় যে উনি রাতের বেলা উনি রুমে থাকছেন না, এবং রুম থেকে বাইরে হয়ে যাচ্ছেন, এবং উনি কেন বের হচ্ছেন বা কিসের জন্য বের হচ্ছেন উনি কিছুই কিন্তু বলতে পারতেছেন না। এবং রাসেল ভাই এখন পর্যন্ত মানে ওনার এই সমস্যাগুলো কিন্তু ওনার মাঝে মধ্যে এখনো হয়, এবং ওনার চুল আপনার এখনো ছোট। তো তবে ওই চুল আর কোনোদিন বড় রাখতে পারবেন না। জি না, এটা ওই ওঝা বলে দেয় যে উনি আর কখনো চুল বড় করতে পারবেন না। এবং তারপর আরেকটা ঘটনা ঘটে তার সাথে, সেটা হচ্ছে এরকম, যখন ওনার প্রথম বেবি হবে তখন উনি ওনার মায়ের বাসা চলে আসেন সেই বাসাটায়। তো সেদিন যেদিন উনি ওই বাসা প্রথম আসেন, সেদিন থেকে আরেকটা ঘটনা শুরু হয় যে সেদিন রাতে কিন্তু রাসেল ভাই তাদের বাসায় সবাই একটা জিনিস দেখে, সেটা হচ্ছে তাদের গোসলখানার দিকে মানে কোন একজন মানুষ লাল শাড়ি পরে বসে আছে, এবং তার চুলগুলো সামনের দিকে।
হয়তোবা সে তার আঙ্গুল বিলি করছে বা কোনো কিছু একটা করছে, এবং এটা রাসেল ভাই তাদের বাসায় সবাই দেখে, এবং কন্টিনিউয়াসলি উনি যতদিন ছিলেন সেই বাসায় প্রতিটা মেম্বার কেউ না কেউ তাকে দেখতেছে, এবং এই ঘটনা প্রায় ওই গ্রামের সবাই জানে। তো এই ঘটনা দেখার পর উনি আবার কিন্তু ওনার হাজবেন্ডের বাসায় চলে আসেন। তো এর মাঝখানে রাসেল ভাই আজকে অনেক বছর হয়ে গেছে, বাট উনি এই প্রবলেমগুলো স্টিল ফেস করতেছেন, এবং উনি এখন এগুলোর কোনো সলিউশন পাননি। এই ছিল রাসেল। এনিওয়েজ, একটা ঘটনায় যাই, আমাদের কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা পড়ে ফেলি আমি। যিনি লিখছেন তিনি যেভাবে লিখছেন সেভাবে পড়ছি। প্রথমে সালাম জানাই, কিছুদিন আগের ঘটনা, নরসিংদী শহরের একটি হাসপাতালে আমি ডিউটিতে ডাক পাই। যথারীতি সেখানে গিয়ে উপস্থিত হই। আমাকে থাকতে দেওয়া হয় 3 তলার একটি কেবিনে। রুমটা বেশ বড়, 2 রুম, 2টা বেড ছিল কেবিনের ভেতরে। আমি গোসল সেরে একটু বিশ্রাম নিতে থাকি। কয়েকজন কর্মচারী কিছুক্ষণ পর পর এসে সালাম দেন এবং একটি প্রশ্ন করেন যে, স্যার আপনি কি এখানে থাকবেন? আমি বলি, হ্যাঁ, কেন? ওরা বিস্ময়কর ভাবে তাকিয়ে থাকে এবং বলে যে, কিছু না স্যার। রুমটা আমার কাছে প্রথম থেকেই কেমন জানি লাগছিল। আমি মোটেও পাত্তা দিইনি, কারণ আমি ভয় ভীতি খুব কম পাই। রাত 1টা-2টা বাজে, চারিদিকে তখন চুপচাপ। 3 তলার রুমটাকে আরো নির্জন মনে হচ্ছিল। 3 তলাতে কেবল আমি ছিলাম। রাতে হঠাৎ আমি খেয়াল করলাম রুমের ভেতরে কে যেন একবার দরজা দিয়ে ঢুকছে, আবার দৌড়ে সোজা বাথরুমে গিয়ে থামছে। লাইট অফ থাকায় আমি শুধু শব্দটা শুনছিলাম। প্রথমে ভেবেছিলাম নিচতলা থেকে কোনো রোগীর বাচ্চা হয়তো ভুল ক্রমে এসেছে। আমি একটি ধমক দিয়ে বললাম, এই বাচ্চা বের হও এখান থেকে। আমি তখনও খাটের ওপর, রুমের লাইট অফ। পরিষ্কার বুঝতে পারলাম বাথরুম থেকে একটা বাচ্চা বের হয়ে দরজা খুলে বাইরে চলে গেল। আমি উঠে দরজা ভালো করে অফ করে আবার ঘুমালাম। রাতে আবারও দরজা খোলার আওয়াজ পেলাম, কি যেন ঘরে প্রবেশ করলো, এবং এবার আমি কিছুটা অবাক হলাম, কারণ আমি নিজেই দরজা বন্ধ করে এসেছিলাম। আমি কিন্তু তখনও ভয় পাইনি। আমি কৌতূহলে বসেছিলাম এবং বসে বসে অপেক্ষা করছিলাম কি হয় দেখার জন্য। অন্ধকারে আবছা ছায়ার মতো একটা বাচ্চা ঘরের ভেতর প্রবেশ পথ দিয়ে ঢুকে সোজা বাথরুমে ঢুকলো। আমি অবাক হয়ে শুধু দেখলাম। ওই সময় মেডিকেল সায়েন্সের কোনো ব্যাখ্যা আমার কাছে মিলছিল না। মনে মনে ভাবলাম, এবার যদি বাচ্চা বাথরুম থেকে বের হয় তাহলে আমি তাকে ধরবো। কিছুক্ষণ বাদে আবার পায়ের শব্দ পেলাম। ওটা আমার বেডের কাছে আসা মাত্র আমি কাছে এগিয়ে গেলাম, আর তখনই ঘটলো আমার জীবনের এক অবাক করা ঘটনা। বাচ্চাটা আমার দিকে ঘুরে তাকালো। আমি দেখতে পেলাম তার চোখ দুটো। এবার বাচ্চাটা একটা লাফ দিয়ে জানালা দিয়ে বের হয়ে গেল। এবার আমি খুব ভয় পেলাম, কারণ জানালায় গ্রিল ছিল। রাতে আমি আর ঘুমোতে পারলাম না। সকালে জানতে পারি ওই রুমে একটা বাচ্চা বাথরুমে বড় বালতিতে পড়ে মারা যায়। এরপর থেকে ওই রুমে অনেকেই ভয় পেয়েছে। ভালো লাগলে পড়ে শোনাবেন। হাসপাতালে ডিউটি করতে গিয়ে এরকম অনেক ঘটনা ঘটেছে, সুযোগ হলে শেয়ার করব। লিখেছেন ডক্টর বিপ্লব, এবং ডক্টর বিপ্লব রেস কোর্স কুমিল্লা থেকে আমাদেরকে এই ঘটনাটা পাঠিয়েছেন। বিপ্লব, আমরা অপেক্ষায় থাকলাম আপনার নেক্সট স্টোরিজ এর জন্য, এবং আশা করছি আপনার কাছ থেকে খুব দ্রুতই আমরা আপনার নেক্সট ঘটনা যেগুলো আছে, আরো যে সমস্ত ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনাগুলো জানতে পারবো। ঘটনা আরো আপনাদেরকে জানাবো। তার আগে ছোট বিরতিতে যাবো, এবং বিরতি করে ফেলেছেন আরো একটি ঘটনা, যে ঘটনাটি এই মুহূর্তে আমার কাছে রয়েছে, এবং ঘটনাটি যেভাবে আপনারা পাঠিয়েছেন ঠিক সেইভাবেই আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। অলরাইট, আমি চলে যাচ্ছি ঘটনায়, এবং এই ঘটনাটি দেখুন আপনাদের কেমন লাগে। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি কেমন আছেন? তা আমি আপনাকে জিজ্ঞেস করবো না, কারণ আপনি সবসময় ভালো ধরে। যাই হোক, আমি নাটোর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ কাউসারুল আবিদিন রাজন। আমি এখন একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করছি। রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা বলবো তা আসলে আমার বন্ধুর কাছে কয়েক মাস আগে শুনেছি। সে মালয়েশিয়াতে থাকে। ঘটনাটা ওখানেই ঘটেছিল। সে দেশে আসার পরে আমার সাথে কথা বলার এক মুহূর্তে এই ঘটনাটা শেয়ার করে। আমি এপিসোডে একটা ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু পড়া হয়নি। আজকে আবার পাঠালাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। বন্ধু যেভাবে লিখেছেন তিনি ঠিক সেভাবে আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে লিখেছেন। আমি যে বিল্ডিং এ থাকি ওটা 4 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। আমরা 3 তলায় থাকতাম, কিন্তু এক বিশেষ কারণে আমাদের বাড়িটা পরিবর্তন করতে হলো। সিদ্ধান্ত নেওয়ার পরদিন আমরা সেই বাসাতে শিফট করলাম। নতুন বিল্ডিংটা ছিল 1 তলা বিশিষ্ট, এবং সেখানে অনেক পরিবারই থাকতে পারবে। তবে সমস্যা হচ্ছে বাড়িটির আশেপাশে কোনো মার্কেট বা কোনো বাজার নেই। চারিদিকে কেমন যেন অন্ধকার। তবু কিছু কিছু বিল্ডিং তৈরি হচ্ছে। আমাদের বাড়ির কিছু ঠিক দূরে খ্রিস্টানদের সমাধি, এবং সেদিনও একটা ব্যক্তিকে সমাধিস্থ করা হলো।
আমরা আমাদের নতুন বাসায় ঢুকলাম, ঘরে ঢুকেই কিছু যেন একটা গন্ধ আমার নাকে প্রবেশ করলো। আমি ভাবলাম হয়তো অনেকদিন ধরে বন্ধ থাকার কারণে এমন হচ্ছে। তাই আমি কিছু না বলে আমার রুমে চলে গেলাম। পরের দিন সকালে আমি বাইরে বেরিয়ে দেখি একটা সাপ। সাপটা আমাদেরকে ধেয়ে আসছিল। আমি সাপ সাপ বলে চিৎকার করতে আব্বু আসলো এবং বলল, কই সাপ? কিন্তু তিনি কোনো সাপই দেখতে পাননি। এরকম মাঝে মাঝেই ওই সাপটা আমি দেখেছি। একদিন রাতে আনুমানিক 1টার দিকে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম পায়ের কাছে জানালাটা খোলা, কিন্তু তবুও খুব গরম লাগছিল, কারণ ইলেকট্রিসিটি ছিল না। ঘরটা ছিল অন্ধকার। আমি লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। তবে চাঁদের আলোয় ঘরের অনেকটাই দেখা যাচ্ছিল। আমার একটু ভয় লাগলো। আমি একটু পরে উঠে বসলাম। ঠিক সেই সময় আমি যা কখনো ভাবিনি তাই হলো। আমার বিছানার ঠিক পাশে আমার সামনে একটা কফিন দেখতে পেলাম। কফিনের ঢাকনাটা খোলা, তার ভেতরে একটা 12-13 বছরের মেয়ের লাশ দেখতে পেলাম। আমি লক্ষ্য করলাম সে আমাকে এমন ভাবে দেখছে যে সে আমাকে কিছু একটা বলতে চাচ্ছে। এ পর্যন্ত হলে ঠিক ছিল, কিন্তু তারপরে যা ঘটলো তা দেখে আমার গায়ের লোম এখনো দাঁড়িয়ে যাচ্ছে। দেখলাম সে কিছুক্ষণ পর উঠে বসলো আর আমাকে বলল যে আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। সে খপ করে আমার হাতটা ধরে ফেললো এবং আমি এই পরিমাণ ভয় পেলাম যে আমি চিৎকার দিতে পারলাম না। আব্বু বলল আমাকে ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আমি পরে আর কিছু মনে করতে পারিনি। এই ছিল ঘটনা, এবং এই ঘটনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লাগলো। সে সাথে আরো একবার আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে। যাওয়ার আগে জানিয়ে যাই, আমাদের যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আপনি ইনশাল্লাহ আশা করছি যে আমাদের সাথে থাকবেন। ওকে, হ্যাঁ রাশেদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এবং তিনি একটা জায়গায় লিখেছেন এইভাবে যে একটা জায়গায় এরকম যে রাসেল ভাই আপনি সবসময় ভালো থাকা দলে, যাই হোক শুরুতে যেভাবে বলেছেন, এবং তিনি বলছেন যে শুক্রবারে আপনাদের অনুষ্ঠানটি অন্য দিনের রাত্রির তুলনায় অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। এবং তিনি বলেছেন যে মূল ঘটনায় আসা যাক, এবং তিনি একটা জায়গায় উল্লেখ করেছেন যে আসলে ঘটনাটি আমার মৃত বাবাকে কেন্দ্র করে এবং আমাদের সম্পূর্ণ পরিবারকে নিয়েই, আর তাই সবসময় সংকোচ কাজ করত। আমার ঘটনাটি যদি কেউ বিশ্বাস না করে তবে খুবই অপমানিত বোধ করবো এই ভেবে, কারণ আমি অন্তত এতটা নিচে নামিনি যে নিজের মৃত বাবা ও পরিবার নিয়ে মিথ্যে কোনো গল্প বানিয়ে আপনাদের আনন্দে খোরাক হব। আসলে ঘটনাটি আমাদের মতো একটি আধুনিক শিক্ষিত পরিবারকে বাধ্য করেছিল অদৃশ্য কোনো শক্তিকে বিশ্বাস করতে, বা মানে অদৃশ্য কোনো ঘটনা, মানে এরকম যে ঘটনা ঘটতে পারে এটা তা বিশ্বাস করতে তিনি বাধ্য হয়েছিলেন তারা। আচ্ছা, শোনা যে ঘটনাটি আমি ঠিক যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি, এবং আমি কাউকে বিশ্বাস করতেও বলছি না, কাউকে অবিশ্বাস করতেও বলছি না। এটা পুরোপুরি যার যার ব্যাপারে। আমি বিশ্বাস করছি না অবিশ্বাস করছি সেটা আমি বলছি না। ঘটনাটি বাবার মৃত্যুর প্রায় 8 বছর আগে। সেদিনটি আর অন্য 10 দিনের মতোই স্বাভাবিকভাবে চলছিল। তখন দুপুরবেলা আমি স্কুল থেকে এসে বাসার উঠানে খেলছিলাম। হঠাৎ দেখলাম একজন মানুষ বাবাকে ধরে ধরে বাসার ভেতরে ঢুকছে। বাবার সাদা শার্ট রক্তে লাল হয়ে গেছে। সাথে সাথে মার অফিস থেকে ফোন করা হলো। মার অফিস কাছে হওয়ার কারণে মা 5 মিনিটের মধ্যেই চলে এসেছেন। অ্যাম্বুলেন্সকে আগেই ফোন করার কারণে এরই মধ্যে অ্যাম্বুলেন্স চলে এসেছে। বাবাকে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে একটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। আমাকে বাসায় রেখে মা এবং আমার 2 ভাই ও আমার বড় বোন বাবার সাথে মেডিকেলে চলে যায়। আমি খুব দুশ্চিন্তায় বাসায় একাই থেকে গেলাম। আমি অপেক্ষা করছিলাম মেডিকেল থেকে কখন কেউ আসবে বাবার সংবাদ নিয়ে। 3-4 ঘন্টা পরে আমি অবাক হয়ে দেখলাম বাসার সামনে একটি অ্যাম্বুলেন্সে করে বাবাকে নিয়ে আসা হলো, আর সবাই কাঁদছে। আমার মাকে বড় ভাই ধরে রেখেছে। তখন জানলাম যে মেডিকেল কলেজ থেকে বাবাকে ফিরিয়ে দিয়েছে, এবং সব ধরনের টেস্ট করার পরেই তাকে ঘোষণা দিচ্ছে ক্লিনিক্যালি তিনি আর নেই। বাবাকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে। খুব মৃদু ও কিছুটা থেমে থেমে বাবার তখন শ্বাস চলছিল। মানে ক্লিনিক, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে তখন উনি কিছুক্ষণের মধ্যে মারা যাবেন এরকম একটা অবস্থা। এবং ডাক্তার বলে দিয়েছেন যে 2-3 ঘন্টার বেশি বাবার শ্বাস প্রশ্বাস চলবে, এর বেশি না। কারণ তাদের পরীক্ষা নিরীক্ষায় পাওয়া গেছে যা তা হলো কোনো কারণেই হোক বাবার ফুসফুস, লিভার সহ শরীরের ভিতরে বেশিরভাগ অংশই ফেটে গিয়ে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, এবং ইন্টারনাল হ্যামারেজ হয়ে শরীর এমন এক অবস্থায় পৌঁছেছে যে চিকিৎসার কোনো সুযোগ নেই। ডাক্তারের ধারণা সাধারণত খুব
জোরে বাবার শরীরে কিছু দিয়ে আঘাত করা হয়েছিল এবং অনেক উঁচু স্থান থেকে বুক পাশে পড়ে গিয়েছে। বাবার শ্বাস প্রশ্বাস চলছে, তাতেই চিকিৎসকেরা খুব অবাক হয়েছেন। আর তখন বিভিন্ন যে হসপিটালের কথা বলছিলেন সেটা বলছেন যে এরকম ধরনের পেশেন্টকে সেখানে রাখার কোনো সুযোগ ছিল না। আমি তখন ক্লাস 9-এ পড়ি, কাজে এই ঘটনাটি সম্পূর্ণ আমার মনে আছে। আজও মনে আছে, বাসার সামনে সবাই চিৎকার করে কাঁদছিল। আমাদের গ্রামের সকল আত্মীয় স্বজনকে খবর দেওয়া হলো, এমনকি বাবার লাশ কোথায় দাফন করা হবে তা নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। কারণ আমরা সেই এলাকায় থাকলেও আমাদের আসল বাড়ি ফেনী। দেশের এক মাথা থেকে অন্য মাথায় এত দূর লাশ নিতে হবে, তাই বেশি সময় পার হতে দেওয়া যাবে না। এভাবেই চরম কষ্টের পাশাপাশি অনেক বিষয় চলে আসছিল উৎকণ্ঠা নিয়ে। এর মাঝে একজন মৌলবীকে নিয়ে আসা হলো বাবার তওবা পড়ানোর জন্য, এবং তিনি তারপরে বর্ণনা দিয়েছেন। আমার স্পষ্ট মনে আছে, বাবা জাস্ট যখন মোনাজাত করছিলেন তখন আমরা ভাই বোন, মা, কাছের আত্মীয় স্বজন গগন বিদারী কান্নায় এক মর্মান্তিক দৃশ্যের কথা। এবং তার পরপরই মুরব্বীদের সাথে কথা বলতে চাইলেন। মা তখন বলার মতো কি অবস্থা ছিল না বলে বড় ভাই মৌলবীর সাথে কথা বললেন। একটু আড়ালে মৌলবী ভাইয়াকে বললেন যে তাকে যদি শেষবারের মতো একটু সুযোগ দেওয়া হয় চিকিৎসার জন্য, তিনি বিশ্বাস করেন যে এখনো বাবাকে বাঁচানোর সুযোগ আছে, যা করার এখনই করতে হবে। এবং একজন ডুবন্ত ব্যক্তির বাঁচার জন্য খড়কুটোকেও শেষবারের মতো ধরে বাঁচার চেষ্টা করে, তেমনি বিশ্বাস নিয়ে মৌলবীকে চেষ্টা করার জন্য বলা হলো। মৌলবী বাবার ঘরে সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন আর তাকে 7 রঙের 7টি সুতো দিতে বললেন। আমি দোকানে গিয়ে সুতোগুলো নিয়ে আসলাম। আমরা সকলেই বাইরে দাঁড়িয়ে চরম উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছি। জানি না ঘরের ভেতরে কি হচ্ছে, বাবা কি এখনো আছেন নাকি নেই তাও জানি না। ডাক্তারের কথা মতো বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। প্রায় 2-3 ঘন্টা পরে দরজা খুলে মৌলবী বের হলেন একটা কিছুটা হাসি মুখে, আর বললেন যে আলহামদুলিল্লাহ বিপদ কেটে গেছে, উনি এখন সুস্থ। আমরা উপস্থিত সকলেই তার কথা শুনে আকাশ থেকে পড়লাম। নিজেদের কানকেই মনে হলো অবিশ্বাস্য মনে হচ্ছিল। দৌড়ে ঘরে প্রবেশ করতে চাইলাম এবং মৌলবী বললেন শুধু তার ছেলে মেয়ে ও স্ত্রী ছাড়া কেউ যেন এই ঘরের মধ্যে প্রবেশ না করেন। কারণটি অবশ্য পরে জানতে পেরেছিলাম। ঘরে প্রবেশ করার সাথে সাথে বাবাকে দেখলাম তার চোখ দুটো খোলা। আমাদের পেয়েই বাবা প্রথম কথাটি বলল, আমার খুব ক্ষুধা পেয়েছে, মাকে বলো তো কিছু খেতে দিতে। প্রচুর রক্ত বের হবার কারণে বাবা অসম্ভব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু বাবার মুখে হাসি ছিল সে সময়। এবং সত্যি বলতে কি যে আমি শুধু এ কারণেই বাসার সকলের মুখ দেখে বোঝা যাচ্ছিল কেউ হয়তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না ফিরে আসার দৃশ্য দেখে। এরপর মৌলবী নিজে আমাদের বলেন যে বাসার একটি কোণা একটা কাঁঠাল গাছে উঠলেন এবং আমরা সবাই হাঁ করে তাকিয়ে দেখলাম যে তিনি গাছে কি যেন খুঁজতে লাগলেন ডালপালাগুলোতে। দেখলাম একই গালে কি যেন খুঁজেও পেলেন। তারপর গাছ থেকে নেমে সরাসরি আমাদের বাথরুমের ছাদে উঠলেন এবং সেখান থেকে কতগুলো পোটলা নিয়ে আসলেন। আমরা দেখলাম সেখানে শালিক পাখি, যার গলা কাটা, কতগুলো চুল, কাপড় দিয়ে শরীর পেঁচানো, পাখিটির মাথায় লাল সিঁদুর দেয়া, 7টি ছোট ছোট অর্ধ পোড়া মোমবাতি এবং 2টো ছোট্ট হাড়, যা পরে শুনেছিলাম হাড়গুলো কোন একটা কারো একটা পাঁজরের হাড় আর কি। এবং সারাদিনের প্রতিটি মুহূর্তের মধ্যেই এতটাই চড়াই উতরাই ছিল যে হয়তো অবাক হবার মতো কিছুই কাজ করছিল না, তবুও হাঁ করে দেখছিলাম একটির পর একটি অবিশ্বাস্য ঘটনা। আমি নিশ্চিত আমার মতো অবস্থা উপস্থিত সকলের মধ্যেই কাজ করছিল। সকলেই হয়তো অবাক হবার ক্ষমতা হারিয়ে শুধু চেয়ে দেখছিল কি হচ্ছে। মৌলভী সাহেব এখন কিছুটা স্থির হলেন এবং চমৎকার দেখানো শেষ মনে হলো। তিনি বললেন যে আমার একটু পানি ব্যবস্থা করেন, আমি গোসল করবো এবং গোসলের পর সবকিছু বলছি। আমরাও তার গোসলের ব্যবস্থা করলাম। গোসলের পর তিনি বাবার রুমে ঢুকে তার আমাদের সামনে এসে যা বললেন তা বিশ্বাস হচ্ছিল না। তার কথা মতে বাবাকে বান মারা হয়েছিল এবং আগের রাত্রি ছিল অমাবস্যার রাত। গভীর রাতে আমাদের বাবার বাথরুমের ছাদে বাবার নামে পাখিটিকে বলি দেওয়া হয় এবং সারা রাত সেখানে তান্ত্রিক বাবার বিভিন্ন ধরনের রিচুয়াল করেন আর কি। এবং পরে পুরো ব্যাপারটি করেছিল আমাদের খুব কাছের এক আত্মীয়, তাই মৌলবী আমাদের ছাড়া আর কাউকে ঘরে ঢুকতে দেননি সেই সময়। কারণ সেই পাখিটি উদ্ধারের আগে ওই আত্মীয়টি আবার কিছু করে, তবে বাবাকে আর ফেরানো সম্ভব হবে না। সম্পূর্ণ ঘটনাটি আমার স্পষ্ট মনে আছে। একটি ঘটনা
কিভাবে আমাদের পরিবারের প্রতিটি মানুষের চিন্তা ভাবনাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। আর ব্ল্যাক ম্যাজিকের মতো ভয়াবহ সেদিনই প্রথম স্বচক্ষে দেখেছিলাম। এরপরেও ওই আত্মীয়র কারণে আরো দুবার আমাদের ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে হয়েছিল। পুরো ঘটনাটি এতই প্রভাব ফেলেছিল যে ঘটনাটির কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি বেশ কিছুদিন। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে রাঙামাটি, ফটিকছড়ি, বান্দরবান যাওয়া সহজ ছিল। আমি বিভিন্ন ওই এলাকার আদিবাসীদের দেখেছি, হিন্দু, মুসলমান, এমনকি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেককেই দেখেছি। বিভিন্ন ধরনের রিচুয়াল দেখেছি, মানুষকে বান মারার বিভিন্ন উপায় দেখেছেন তিনি, তাই লিখেছেন। এবং তিনি বলছেন এবং তিনি ব্ল্যাক ম্যাজিকের পুরো ব্যাপারটি সেই সময় তিনি দেখেছেন এবং তিনি এটার পুরোপুরি বিপক্ষে, সেটাও তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। এর পরে তিনি বলছেন যে সশরীরে উপস্থিত হতে পারবো, তবে উৎসাহিত হলে আরো কিছু ঘটনার সাক্ষী হিসেবে আপনাদের অনুষ্ঠানে হয়তো উপস্থিত হতে পারবো। যাই হোক, রাশেদ আলম, আমরা চাই যে আপনি আরো ঘটনা নিয়ে আমাদের উপস্থিত হতে পারবেন আশা করছি। এবং এই ঘটনাটি পুরোপুরি আপনি যেভাবে লিখেছেন, মোটামুটি আমি মূল জিনিসটা পড়ে শোনালাম। এবং আমি জানি না যে আপনাদের বিশ্বাসে আমিও আঘাত দিতে চাই না, এবং আমিও মানে যেটা বলবো যে আমি এইটাকে মন্তব্য করাটা আসলে কতটুকু ঠিক হবে আমি জানি না, কিন্তু এখানে আপনারা যে কোনো মন্তব্য করতে পারেন আপনারা। এবং আজকের অতিথিরা আমি সরাসরি চলে যাব আমাদের নতুন একজন অতিথি জয়েন করেছেন তার কাছে। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি প্লিজ আপনি। এবং আমাদের ডিমান্ড থাকে মেডিকেল স্টুডেন্টদের কথা সবসময় আপনারা বলেন। সো একজন মেডিকেল স্টুডেন্ট এই মুহূর্তে উপস্থিত আছে, আপনার নামটা বলবেন। জি, আমার নাম সৌমিক। সৌমিক, ডক্টর সৌমিক না? এখনো পর্যন্ত হন নাই, হয়ে যাবেন। আচ্ছা, ওকে, ফাইন। আমরা চলে যাই আপনার ঘটনায়। যে ঘটনাটা আপনি আমাকে পাঠিয়েছিলেন সেই ঘটনাটা শুনি। জি ভাইয়া, ঘটনাটা হচ্ছে রোজার কিছুদিন আগে। তো এই ঘটনাটা আমার কলেজে, তো রোজার কিছুদিন আগে আমার কলেজে টার্ম পরীক্ষা শুরু হয়। তো প্রথম পরীক্ষার দিন, প্যাথোলজি পরীক্ষার দিন, তো আমাদের যখন পরীক্ষা ছিল আমরা পরীক্ষার হলে ঢুকি। তো যখন পরীক্ষা শুরু হয় তখন আমাদের টিচাররা আসেন খাতা এবং কোশ্চেন নিয়ে। তো আসার পরে যখন পরীক্ষা শুরু হয়ে যায়, তো ম্যাডাম যখন ঢুকেন, আমাদের এক ম্যাডাম, তো আমি দেখি উনার পিছনে আরো একজন মেয়ে ঢুকতেছে, খুব সুন্দর, ভালো ড্রেস আপ। তো যখন ঘন্টা পরে যায়, ম্যাডাম কোশ্চেন দিয়ে দেয়, খাতা দিয়ে দেয়, তো আমরা লিখতেছি। তো এই যে মেয়েটা ঢুকছে ম্যাডামের সাথে, তো উনিও আছেন ক্লাসে। তো আমি মনে করছি হয়তো নতুন ডিপার্টমেন্টে হয়তো নতুন টিচার আসছেন, উনি হয়তো পরীক্ষায় গার্ড দিচ্ছেন। তারপরে কিছুক্ষণ পরে লক্ষ্য করতেছি যে আমি শুধু দেখতেছি, আর কেউ ওই মেয়েটাকে দেখতেছে না। একমাত্র আপনি দেখছেন? হ্যাঁ জি, তো আমি দেখছি। কারণ হচ্ছে ওই ম্যাম যেদিকে যায় মেয়েটা পিছনে পিছনে যাচ্ছে। তো ম্যাম সামনে চলে আসে এবং ওই মেয়েটা পিছনে দাঁড়ানো থাকে, এবং উনি যে বেঞ্চের কাছে দাঁড়ানো থাকে ওই বেঞ্চ থেকে একজন স্টুডেন্ট ম্যাডামের কাছে পেজ চায়। সামনে যে ম্যাডাম চলে গেছে তার কাছে বলছে ম্যাডাম পেজ দেন। তো উনি যদি পাশের জনকে দেখতো তাহলে তো ওনার কাছেই বলতো যে ম্যাডাম পেজ দেন। কাছে যিনি আছেন তাকে একদম পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওকে। তো এরপরে আমি শিওর হওয়ার জন্য যে আমার সামনে যে আছে তাকে জিজ্ঞেস করলাম ক্লাসে ম্যাডাম কয়জন। তো বলছে আমার ক্লাসে তো ম্যাডাম একজনই। ক্লাসে ম্যাডাম দুইজন না? কি না, ক্লাসে তো ম্যাডাম দুইজন না, ম্যাডাম একজন। এটা বলার পর আমি তাকিয়েছি, তো দেখি মেয়েটা তাকে আমার দিকে হাসতেছে। আমি এতে ভয় পেয়ে যাই, আর অবাক হয়ে যে কি ব্যাপার, ও বলতেছে তাহলে আমি কি। তো এরপরে আবার ঘুরে আমি যে বেঞ্চে, ওই বেঞ্চের কাছে আসতেছে, আমার দিকে হাসতেছে। তো এরকম আর কি ম্যাডামের সাথেই ছিল। তারপর কিছুক্ষণ পরে ম্যাডাম ডাইসে যে চেয়ারে বসেন, এবং এরপরে ওই মেয়েটা যেও বসেন চেয়ারে, ম্যাডামের পাশের চেয়ারেই বসেন। তো এই মুহূর্তে একজন স্যার আসে, তার হাতে একটা ব্যাগ ছিল। তো স্যার ওই ব্যাগটা চেয়ারের উপর রাখেন। তো উনি তো দেখতেছেন খালি চেয়ার, তো আমি দেখলাম যে এরকম পর্দা, মানে একদম ভিতর দিয়ে চলে যায় হাত। তো এরকম ওই ব্যাগটা রাখলেন এবং ব্যাগটা মনে হয় ট্রান্সপারেন্ট করে কিছু ভিতর দিয়ে চলে গিয়ে একদম মানে জাস্ট চেয়ারের উপর বসলো। ওকে, তো আমি দেখতেছি ভিতর দিয়ে চলে গেল। তো এরপরে তো আমি অবাক হয়ে যাই। তো এরকম 1.5 ঘন্টা পরীক্ষা ছিল, 1.5 ঘন্টা এই পরীক্ষা হলো, এবং আমি দেখতেছি এবং উনি তাকে আমাদিকে হাসতেছেন। এরপরে পরে 2-3 দিন পরে আর কি, তো আমি এরকম টিফিন পিরিয়ডের সময় নামতেছিলাম। তো যেই ফ্লোরে টিচারদের বসেন, সেই ফ্লোরের সামনে দেখলাম মেয়েটা দাঁড়ায় আছে। এরকম আমি আরো 2-3 বার ম্যাডামের সাথে দেখছি মেয়েটা। তারপরে আমি ঈদের ছুটি যখন বাড়িতে যাই তখন আর কি আমি জিজ্ঞেস করছি, যারা এগুলাতেই করেন আলেমদেরকে জিজ্ঞেস করছি। তো ওনারা বলছেন যে হ্যাঁ ম্যাডামের সাথে আসে, কিন্তু এটা কোনো ক্ষতি করবে না, ওনার সাথে থেকে শিখতেছে।
ওনার সাথে তার মানে আমরা মাঝে মাঝে শুনি যেরকম আপনি আপনি বুঝতে পারছেন খুব আল্লাহওয়ালা লোক, আপনার এখনো দেখতে পাচ্ছি মাথায় পাগড়ি, এবং আপনি এটা নিশ্চয়ই জেনেও থাকবেন যে মাঝে মাঝে আমরা শুনি যে মাদ্রাসাতেও এরকম হ্যাঁ। জিনরা পড়াশোনা করে এবং অনেক স্কুল বা কলেজেও এরকম। তার মানে আপনাদের মানে আপনার কাছে এরকম কিছু নিশ্চয়ই মনে হয়েছে যে হ্যাঁ। হয়তো সেরকমই কোন রাসেল একটা ভাই, আমার কিছু। জানা মতে মানে এখন যদি লিসেনাররা প্রুফ চায়, প্রুফ দিতে পারবো না। লিসেনাররা যদি প্রুফ চায়, প্রুফ দিতে পারবো না, কিন্তু ওই যে আমি আপনাকে যেটা বলতেছিলাম যে আমার দাদির ব্যাপারটা, তো উনি আর যে মানে যিনি ওনাকে মেয়ে বানাইছেন আবুল হোসেন, উনার ভাই, তিনি একজন জিন আপনার দাদিকে হ্যাঁ মেয়ে মেয়ে বানিয়েছেন। বানিয়েছেন। তো উনার যে ভাই, আমি নাম বলবো না, বাংলাদেশের নাম করা একটা মেডিকেল কলেজ স্টুডেন্ট, ওখান থেকে পাশ করা। তিনি মানুষ না, না জিন, তিনি জিন। হ্যাঁ, আপনি একদম 100% শিওর? 100% শিওর। এবং ওনারা দুই ভাই, আমি যখন 4-5 পড়ি, তো রাতের বেলা আর কি ওই যে চাচার কথা, আমার দাদির চাচা অনেক বয়স, তো উনি ডাইকে আনছেন, ওনারা দুই ভাই আসছিল। তো আসার পরে ওই আমার দাদি বলছে আমার নাতিকে তো আমি ডাক্তারি পড়াবো, খুব শখ। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই, ছোট ভাই তো পাশ করছে। ভেরি ইন্টারেস্টিং। এবং ওই মানে আমার জেলারই মেডিকেল, ওই মেডিকেল থেকে পাশ করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও তো পাশ করছে, ও তো এখন আমাদেরকে এখন দেখে। মানে আপনি নিজে জানেন, তার সাথে কথাটা তো বলেছেন? হ্যাঁ হ্যাঁ, এবং উনি বলতেছে যে যেহেতু তুমি আমার মেয়ে, এখন তুমি আজকে নতুন নিয়ে আসছো, তোমার নাতিকে নিয়ে আসছো, এর সাথে তো আমি কথা বলি নাই, তো কিছু নিয়ে আসতে হয়। তো এরপর আমরা একটা আওয়াজ পেলাম, কিছুক্ষণ পরে আরেকটা আওয়াজ পেলাম। তো পাওয়ার পরে উনি বলতেছে আমি যাওয়ার পরে লাইটটা জ্বালাই দেখো। তো আমার এখনো মনে আছে স্পষ্ট, লাইটটা জ্বালানোর সাথে দেখি অনেক বড়, মাত্র গাছ থেকে ডাল ভেঙে আঙুর নিয়ে আসলে ডাল সহ, একদম ডাল সহ অনেক বড় একটা আঙুরের থোকা, এবং ওখান থেকে একটা তারা দৌড় দিয়ে চলে গেল। আচ্ছা ভাই, আপনি আমাকে একটু বলেন তো, মানে উনি যখন আসেন কিভাবে আসেন? কোন মানুষের রূপ ধরে আসেন নাকি জাস্ট বোঝা যায় যে কেউ একজন এসেছেন? মানে আপনাকে আমি একটা জিনিস দেখাবো বলছিলাম, ওটা তসবি, জিন ডাকার তসবি, ওটা আমার সাথে আছে, ওটা আমার দাদি আমাকে দিয়ে দিয়েছেন, ওইটা আমি পড়ি সব সময় ওই তসবি দিয়ে। তো ওই জিন ডাকার সময় উনি মানে তসবিতে করে আমল করে ডাকেন, আর ঘরগুলো অন্ধকার থাকে, এবং আপনি সামলাই এরকম যে টিনের কৌটার উপরে হাত দিয়ে বাড়ি দিলে একটা আওয়াজ হয় না, থপ 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 একটা আওয়াজ হয়, এরকম আওয়াজ দিয়ে এসে বসেন। এবং ভাষার এত সুন্দর উচ্চারণ, মানে এরকম নরমালি আমরা কোনো মানুষের মুখে শুনি, খুবই সুন্দর উচ্চারণ, খুব সুন্দর সালাম দিয়ে এসে বসছেন। এবং সবচেয়ে বড় প্রমাণ হলো উনাকে বসার জন্য যে জায়গাটা রেডি করা হয়েছিল, চাদর টান টান করে, এবং চলে যাওয়ার পরে একজন মানুষ যদি বসে, মানে যে আমরা নামাজের সময় যে আত্মীয় এত সুরতে বসি, ওইভাবে বসলে যে ছাপটা থাকে, ওই ছাপটা ছিল দুই ভাইয়ের দুই পাশে। ও মাই গড, এবং ভয়াবহ ব্যাপার কিন্তু, একদম ভয়াবহ। এবং এরপরে উনি আরো দুই একবার আসছেন, আমরা এরকম কথাবার্তা বলছি। ওই তসবিটা। আপনার নামটা আরেকবার বলবেন সবাইকে। শোনিক, আপনার নানু কথা বলছিলেন না? দাদু। দাদু, আপনার দাদু, তিনি এখন কি জীবিত? হ্যাঁ জীবিত। তাদেরকে আমরা একদিন আনতে চাই, আপনি যদি আপনাদের মানে উইথ ইউর পারমিশন যদি আপনি বলেন, অথবা আমরা সঙ্গে যে রেকর্ড করে নিয়ে আসতে পারি। মানে ওই ভাই, আমি আপনাকে বলছিলাম যে আমার আসার ব্যাপারটা, ওইটাও কিন্তু আমার বাড়িতে জানে না, কারণ আমাকে আমি আপনাকে প্রথমেই ওই অফ ইয়ারে যেটা বললাম যে সুস্থ ঘাটাঘাটি করার ব্যাপারে আমার একটু নিষেধ আছে। তো আমার দাদি বলে দেবো ইনশাআল্লাহ যদি উনি আসে রাতে। ওনার লাস্ট রোজার ঈদে তো ওনার কাছে যে ঘটনাটা শুনলাম, এক ভাইকে পরী ধরছিল আমাদের এলাকার এক ভাইয়া, তো উনি ওই পরীর বোন এসে বলে গেছে যে তুমি মাফ করে দাও, আমার বোনকে তো তুমি আটকে ফেলছো। অলরাইট, আমাদেরকে পৃথ্বী অলরেডি বলেছেন গায়ের লোম দাঁড়িয়ে আছে আমাদেরকে। আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং আমরা এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করছেন। ওয়াসি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। ফরিদ খান, ওয়াসির কাছে কফিনের ঘটনাটা ভালো লাগে নাই। আমাদেরকে আরিহা আগ্রাবাদ চিরাং থেকে এসএমএস করেছেন, এবং সৌমিকের জন্য তিনি খুব মানে ইন্টারেস্টিং ছিল ঘটনাটা, সেটা তিনি লিখেছেন আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই এসএমএস করছেন। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনাটা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই, আমি পলাশ আহমেদ, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। তো আমি যে ঘটনাটা ফেস করেছি সেটা হচ্ছে গত মাসের লাস্ট উইকে। তো লাস্ট উইকে হচ্ছে আমার বিশেষ কোনো একটা জরুরি কাজে বাড়ি যাওয়ার জন্য খুব প্রয়োজন হয়। তো আমি নবীনগর বাস স্ট্যান্ডে যাই। তো আমি নবীনগরে যখন যাই তখন প্রায় 3টা ওভার হয়ে যায়। তো আমি আনফরচুনেটলি বিকেল 3টার বাসটা মিস করি। তো কাউন্টারে আমাকে জিজ্ঞেস করলাম যে নেক্সট বাস কখন আসবে। তো উনি আমাকে যেটা বললো যে 4টা বা 5টার কোনো বাস নাই, আপনি 6টার বাসে যেতে পারেন। তো যেহেতু বাড়িতে আমাকে যেতেই হবে, তার জন্য আমি ওনাকে বললাম ঠিক আছে আমি 6টার বাসেই যাব। তো 6টার বাসে আমি টিকিট কাটলাম। আচ্ছা। তো
এখানে 3টা থেকে 6টা, মোট 3 ঘন্টা আমি এখানে সময় না কাটিয়ে, তো আমি চিন্তা ভাবনা করলাম যে আমি একটু স্মৃতিসৌধে যাই, ওখানে গিয়ে সময় কাটাবো, তারপরে আমি বাসে মানে কাউন্টারে চলে আসবো। তো স্মৃতিসৌধে গেলাম, তো ওখানে কিছুক্ষণ বসে থাকলাম, তো তারপর স্মৃতিসৌধের পিছন দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো এক সময় আমি খেয়াল করলাম যে পিছন থেকে আমাকে একজন হাত দিয়ে বলতেছে যে আমাকে কিছু টাকা দে। তো আমি যখন পিছনে ফিরে তাকাই, তখন দেখি যে একজন খুবই বয়স্ক একজন লোক, খুবই বৃদ্ধ। তো ওনাকে দেখে মানে আসলে ক্ষুধার্ত মনে হচ্ছিল, এবং ওনার চেহারাতে যেটা মানে ওনার চুল দাড়ি সমস্ত কিছুই পাকা, এবং ওনার হচ্ছে আপনার পাঞ্জাবিটা হচ্ছে সাদা। তো এখানে বলে রাখি রাসেল ভাই যে এই লোকটার সঙ্গে আমার আরো একবার দেখা হয়েছিল, আচ্ছা, এবং সেটা হচ্ছে ওই বাস স্ট্যান্ডেই। আমি যেটা খেয়াল করি যে ওই লোকটি আমার খালু ছিল তখন আমার সঙ্গে। তো ওই লোকটি আমাদের দিকে মানে আমাদের কাছে এসে বলে যে আমাকে কিছু টাকা দে, সেম একই ঘটনাটা তখন। আচ্ছা, তো টাকা দিলাম ওনাকে, আমার খালু দিল 20 টাকা, আমি দিলাম 10 টাকা। তো উনি টাকাটা নিয়ে করলো কি, জাস্ট ওখান থেকে সোজা চলে গেল, আর কারো কাছে কোনো টাকা চাইলো না। তো আমি এটা দেখে খুব অবাক হই আর কি। তো ওটা ছিল অনেক আগের যেটা। তো তারপর হচ্ছে যে উনি আমাকে বলল যে তোমাকে দেখে অনেক প্রেশান লাগতেছে, ঠিক আছে, হয়তো তুমি কোনো একটা কাজের জন্য খুবই অস্থির, তো তুমি যেখানে যাচ্ছ তো সেখানে গিয়ে কিন্তু তোমার সে কাজটা হবে না, তুমি বরঞ্চ বাড়ি চলে যাও। তো আমি ওনার কথা শুনে একটু মানে মানে নিজেকে একটু মানে খুব চিন্তিত লাগতেছিল যে আসলে এই লোকটা কি বলে, যে বাড়ি গেলে আমার কাজটা হবে না, কিন্তু বাড়ি যাওয়া আমার দরকার এই কাজটার জন্য। তো আমি চলে আসি বাস স্ট্যান্ডে, বাস চলে আসে, ওনার কথা ভাবতে ভাবতে বাসটা চলে আসে, তো আমি বাসে উঠলাম আল্লাহ ভরসা করে যে আমি যাই। তো বৃষ্টি পড়তেছিল আস্তে আস্তে, আমি যখন টাঙ্গাইল ক্রস করি তখন মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমার বাড়িতে আমি যেখানে নামবো তখন প্রায় রাত 2টা। সমস্ত দোকানপাট বন্ধ গ্রামাঞ্চলের, শুধুমাত্র হচ্ছে আপনার দোকানপাটের সামনে যে লাইট গুলো এগুলো জ্বলতেছিল। তো আমার মামার একটা দোকান ছিল মার্কেট মানে বাজারে, ভাবলাম যে ওখানে যাই, যদি ওনারা থাকে তাহলে ওনাদের সঙ্গে আমি বাড়ি যেতে পারবো মানে একসঙ্গে। তো দোকানে গিয়ে দেখি আনফরচুনেটলি দোকানটাও বন্ধ। তো এখন একা একাই যেতে হবে আমাকে। আমার বাজার থেকে আমার বাড়ি যেতে প্রায় 2টা পথ আছে, একটা হচ্ছে ঈদগাহ মাঠের ভিতর দিয়ে, আর একটা হচ্ছে ঈদগাহ মাঠের উল্টা পাশ দিয়ে। তো ঈদগাহ মাঠের ভিতরে হচ্ছে আপনার 2টা বট গাছ আছে, বিশাল 2টা বট গাছ। তো চিন্তা ভাবনা করতেছিলাম যে এত রাত্রে বট গাছের মানে নিচ দিয়ে যাওয়াটা আসলে অনিরাপদ, মানে নিরাপদ হবে না আমার জন্য। তো সিদ্ধান্ত নিলাম যে আমি উল্টা পথ দিয়ে যাবো। তো আমি উল্টা পথ দিয়ে যাচ্ছি। তো উল্টা পথে যাওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার সামনে একজন মানে বৃদ্ধ, খুবই একজন বৃদ্ধ মানুষ, উনি ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বৃষ্টি তখন পড়তেছে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। তো আমি একটু জোরে ওনাকে ধরার জন্য চেষ্টা করলাম। তো ওনাকে আমি গিয়ে বললাম যে চাচা আপনি যাবেন কোথায়? তো উনি অ্যাকচুয়ালি আমার গ্রামের নামটা মেনশন করলো যে আমি ওই গ্রামে যাব। তো আমার কেন জানি ওনার কণ্ঠটা খুবই পরিচিত মনে হলো। তো আমি ওনার সামনে গেলাম, সামনে গিয়ে দেখি যে উনি আমার এলাকারই এবং দূর সম্পর্কের এক জ্যাঠা। তো ওনাকে বললাম যে আপনি এত রাতে কই থেকে আসলেন? তো উনি আমাকে যেটা বললো যে বাবা আমি তো এখানে নাইট গার্ড, তো বাড়ি থেকে আসার সময় তোমার চাচিকে অসুস্থ দেখছিলাম, তো আজকে আর পুরো ডিউটি করবো না, এই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। তো উনি আমাকে বললো যে তুমি কোথা থেকে আসলাম? আমি বললাম আমি ঢাকা থেকে আসলাম। তো ওনার সঙ্গে আমি বাড়ি পর্যন্ত প্রায় অনেকক্ষণ গল্প করলাম, আমাদের রাস্তা যতক্ষণ শেষ হয়নি। আমি ওনাকে বললাম যে আসলে নাইট গার্ড কতদিন ধরে চাকরি করতেছেন, তারপরে আমি বললাম যে চাচি জ্যাঠাই কি ধরনের অসুস্থ। তো এই সমস্ত গল্প করতে করতে একসময় আগে আমার বাড়িটা পড়ে, তারপর ওনার বাড়ি। তো ওনাকে বললাম যে জ্যাঠাই আপনাকে আমি আপনার বাড়ি পৌঁছে দিয়েছি। তো উনি আমাকে বললো যে না তুমি যাও, তুমি অনেক ক্লান্ত, তুমি ঢাকা থেকে আসছো, তুমি চলে যাও, আমি একাই যেতে পারবো। তো আমি বাড়ি আসি, বাড়িতে আমি কাপড় চোপড় চেঞ্জ করে আমি অশ্রমে যাই। অশ্রমে যাওয়ার পথেই আমি শুনি যে চিল্লা পাল্লা একদম কান্নাকাটি শব্দ। তো আমি এবং এই শব্দটা আসতেছিল ওই জ্যাঠার বাড়ি থেকে। তো তাড়াতাড়ি করে আমি আসি, আমার নানুর কাছে আসি। তো ওনাকে বললাম যে চলেন তো দেখি কি হয়েছে, ওখানে যাই। তো ওখানে গিয়ে দেখি অ্যাকচুয়ালি যে জ্যাঠাই যিনি অসুস্থ উনি মারা গেছে। তো জ্যাঠার পোলা ছেলে যিনি ছিল উনি আমার নানা হয় সম্পর্কে। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে জ্যাঠা কোথায়, মানে আমি ওনাকে দেখতেছিলাম না ওই জায়গায়, এই জন্য ওনার কথা আমি বলতেছিলাম। তো উনি আমাকে বলতেছে যে আব্বা তো গতকাল মারা গেছে, এবং ওনাকে সন্ধ্যায় দাফন করা হয়, ঠিক আছে। তো এই কথা শুনে আমি পুরাই একদম ঠান্ডা হয়ে যায়, মানে আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না যে কি বলে এই লোক। আমি যার সঙ্গে এতক্ষণ বাজার থেকে আসলাম সেই লোক এই কথা বলতেছে আমাকে। তো আমি ওখানে বেশিক্ষণ দেরি করি না, আমি চলে আসি আমার বাড়িতে। তো ওখানে ঘুমাই।
পরবর্তী মানে অনেক রাত হয়ে গেছে, তো ঘুমাই। তো ঘুম থেকে সকালবেলা আমি উঠি, আমার নেক্সট কাজ যেটা আমি কাজে যাওয়ার যে জন্য আসছিলাম, তো আমি প্রায় রেডি, আমি বের হব বাসা থেকে। তো তখনই আমাকে ফোন দেয় আমি যার কাছে যাব। তো উনি আমাকে বলে যে আপনার আসার দরকার নেই, আপনার কাজটা এখন হবে না, আপনি বরঞ্চ আমরা আপনাকে পরে জানাবো অ্যাকচুয়ালি। আমি তাহলে বুঝতে পারলাম যে আপনি যখন বাস স্ট্যান্ডে ছিলেন, সেই ভদ্রলোক মানে যিনি আপনার কাছে খাবার চেয়েছিলেন, তিনি যে কথাটা বলেছেন সেটাও মিলে গেল। এবং আরো একটা ইন্টারেস্টিং যে জিনিসটা, মানে ভয়ঙ্কর জিনিসটা, জি, যে যিনি আপনাকে বাসায় নিয়ে গেছিলেন তিনি অলরেডি তখন আর পৃথিবীতে ডেড আর কি, মৃত। নেই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব ফুর্তি, আমরা একটা ছোট্ট ঘটনায় যাব। প্লিজ একটু বলবেন আপনার ঘটনাটা। আপনার নামটা শুধু একটু বলবেন, তারপরে ঘটনা। হাই লিসেনার্স, আমি রুয়েল নেত্রকোনার দুর্গাপুর থেকে এসেছি। জি, আপনি বারবার করে বলছেন আপনার মানে যেখান থেকে আপনি এসেছেন সেটা খুব প্রত্যন্ত একটা অঞ্চল। এটা একটা বর্ডার সাইড ইন্ডিয়ার আচ্ছা, পাশে। okay. হুম, তো আমি যে ঘটনাটি শেয়ার করছি আপনাদের সাথে, এটি আমার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা সম্প্রতি ঈদের 3 দিন পরে। হুম, তো যাকে নিয়ে ঘটনাটি, ওর নাম সেজান হুম, সেজান আর সাজিদ, ওরা 2 ভাই। তো ওরা ওদের মামার বাড়ি দুর্গাপুরে ছিল আর কি। তো ওরা ওইখানে বেড়াতে গিয়েছিল ঈদের মধ্যে। তো ঈদে বেড়াতে গিয়ে ওরা নদীতে, সোমেশ্বরী নদী আছে আর কি ওই জায়গায়, তো ওই নদীতে ওরা গোসল করতে গিয়েছিল। তো ওইখানে ড্রেজার দিয়ে যে বালু তোলা হয়, ড্রেজার দিয়ে বালু তোলার ফলে যে গর্তটা হয়ে যায়, তো ওই গর্তে সাজিন মানে গোসল করতে করতে হঠাৎ ওই গর্তের দিকে চলে যায়। তো ওই গর্তে যাওয়ার সময় মানে ওর সাথে যে 2 জন ছিল, সাজিদ ওর আপন ভাই আর একজন মামাতো ভাই, তো ওরা 2 জন ওকে অনেক মানে টেনে তোলার চেষ্টা করে, বাট একটা কি মানে ওই দিক থেকে একটা বিশাল শক্তি প্রয়োগ করে ওকে মানে নিজ দিকে নিয়ে যাচ্ছে আর কি, এই টাইপের একটা কিছু। তো নিমেষের মধ্যে সাজিন মানে তলিয়ে গেল ওই গর্তটার মধ্যেই। তো সাজিনকে আর খুঁজে পাওয়া গেল না। তো এই সভাপতি তখন ঈদের ছুটি চলছিল, আশেপাশে কোনো শ্রমিক ছিল না, এখানে যেহেতু অনেক শ্রমিক থাকতো, কোনো শ্রমিক ছিল না ঈদের কারণে। তো ওরা মানে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে কিনারায় এসে অনেক আশেপাশে যে 2-4 জন লোক পেয়েছিল, তো ওরা এসে খোঁজাখুঁজি শুরু করলো আর কি ওই জায়গাটাতে। তো ওরা আসলো, আস্তে আস্তে সবাই আসলো, ওদের ফ্যামিলির সব আসতে থাকলো। এসে অনেক খোঁজাখুঁজির পরও সাজিনের জীবিত অথবা মৃত সাজিনকে উদ্ধার করা সম্ভব হলো না। তো এর কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়েছিল, ডুবুরিরা আসলো ওইখান থেকে। তো ওরাও ওই দিন সারাদিন চেষ্টা করার পরে উদ্ধার হলো না সাজিনের লাশ। তো পরের দিনও ফায়ার সার্ভিস চেষ্টা করতে থাকলো, তো ওটা সম্ভব হলো না। তো এর পরদিন আমাদের এখানে যে উপজেলা চেয়ারম্যান আছে এমদাদ খান, তো উনি একটি ছেলেকে নিয়ে আসলেন। ওই ছেলেটি কথা বলতে পারে না, একটু অদ্ভুত টাইপের আর কি, বুবা। তো ওর বয়স 15-16 হবে। তো ওই ছেলেটিকে আনা হয়েছে ওই লাশটা উদ্ধার করার জন্য। সেটা বুঝতে পেরেছি। তারপর তো ওই ছেলেটিকে লোকেশনটা দেখিয়ে দেওয়া হলো, তো ও ওই জায়গায় গিয়েছিল। তো এখানে আরেকটা কথা বলা দরকার যে ওর সাথে ওর মা সব সময় থাকে আর কি। আচ্ছা, তো ও এই ধরনের কাজ এই প্রথম না, আরো বেশ কয়েকবার করেছে আর কি। তো এই মুহূর্তে ওর মা যেটা করে আর কি, তো ও যখন পানিতে নামে আর কি, পানিতে নামার সময় ওর মা মানে মোমবাতি টাইপের একটা কিছু নিয়ে মানে ধ্যানে বসে আর কি। যখন উনি মানে পানিতে না ওঠা পর্যন্ত, পানি থেকে না ওঠা পর্যন্ত উনি ধ্যান করতে থাকেন। তো ওই ছেলেটি নামলো প্রথমবার নেমে ও লাশের সন্ধান পেল না। তো সভাপতি উঠে আসলো, উঠে এসে সবাই জিজ্ঞেস করতে থাকলো। তো ও তো বোবা, কথা বলে মানে ওর বডি ল্যাঙ্গুয়েজ বোঝাতে চাইলো যেটা আর কি, যেটা সূর্যাস্তের আগে সম্ভব না। আচ্ছা, তো সূর্য অস্ত গেল সন্ধ্যার পরে 6টার পরে আর কি। তো 6টার পরে ও আবার নামলো। তো তখন মানে আগে যেইভাবে নেমেছিল আর কি ওইভাবে নামে নাই। তো ও একটা মাংসের টুকরা ওর মা ওই গর্তেটাতে মানে ফেলে দেয় আর কি। তো ওই মাংসের টুকরাটাকে ফলো করতে করতে মানে নিচ দিকে যায়। তো মাংসের 3-4 মিনিট এখানে বলা যেটা উচিত, ওই ছেলেটি মানে পানির নিচে অনেকক্ষণ থাকতে পারে। সেটা আমি বুঝতে পেরেছি, অনেকক্ষণ থাকতে পারে, আগেও নিশ্চয়ই অনেকক্ষণ ছিল। 3-4 মিনিট হয়ে গেল। তো ও মাংসের টুকরাটি ভেসে উঠলো হঠাৎ। আচ্ছা, মাংসের টুকরাটি ভেসে ওঠার সাথে সাথেই ও লাশটি নিয়ে ভেসে উঠলো, ভেসে মানে কিনারায় এসে বলল। প্রথমে মাংসের টুকরাটা উঠলো, তারপর সে লাশটা নিয়ে নিজেও ভেসে উঠলো। সবাই তো তখন অনেক এখন ওই বুবা ছেলেটি সম্পর্কে আসা যায়। তো ও আসলে জন্ম থেকে বুবা না আর কি,
তো ও যখন ছোট ছিল 5-6 বছর বয়স, তো ওর বাবার সাথে মাছ ধরতে গিয়েছিল একটি ডুবার পাশে। তো মাছ ধরার সময় ও মানে কোনো কারণে পানিতে পড়ে যায় আর কি, ডুবাতে পড়ে যায়। তো ডুবাতে পড়ার পর ওকে অনেক খোঁজাখুঁজি করালো, বাট ওর লাশ পাওয়া যায়নি, ওকে কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি। তো এইভাবে 1 সপ্তাহ পার হয়ে গেল, তো সবকিছু স্বাভাবিক হতে লাগলো আগের মতো। তো সবাই মেনে নিল ঘটনাটি, বাস্তব যেটা এটা মেনে নিল। তো 1 সপ্তাহ পর হঠাৎ একবারে ফজরের আজানের পরে ওই ছেলেটি হঠাৎ মানে বাড়ির আঙিনায় এসে দাঁড়ালো। তোর আব্বা আম্মা স্বভাবত দেখে অবাক হয়ে গেল এবং একটু ভয় পেতে থাকলো আর কি, মানে একটু অন্যরকম ফিলিংস পেতে থাকলো। তো ওই ছেলেটি তখন ধরে নিয়েছিল যে মারা গেছে। হ্যাঁ মারা গেছে, তোরা ওদের বিশ্বাস হইতেছিল না ঘটনাটা। তো ওই ছেলেটি যখন উঠে আসলো, ওই ছেলেটির একটু অদ্ভুত টাইপের হয়ে গেল, প্লাস ও কথা বলতে পারে না, আগের মতো কথা বন্ধ হয়ে আগের মতো গেছে। কথা বলতে পারে না। তো এরকম হতে থাকে ওর সাথে। তো এর মধ্যে আরো একটু বলা দরকার যেটা, তো এইভাবে চলতে থাকে ওর, মানে ও ওইভাবে চলতে থাকে, আগের মতো আর স্বাভাবিক হয় নাই। তো ওই ছেলেটি কিছুদিন পর পর মানে 2-3 দিনের জন্য উধাও হয়ে যায়। কোথায়? তো উধাও হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। তো আবার এমনি এমনি তো এটা স্বাভাবিক হয়ে গেছে। তো এইভাবেই ও মানে এবং এই ছেলেটাই উদ্ধার করে হ্যাঁ, পরে। ওই ছেলেটাই উদ্ধার করে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব এবং আমার সাথে মনে হচ্ছে যে মানে সেই ছেলেটার মানে যেভাবে মানে একটা স্বাভাবিক ছেলে এবং সেই ছেলেটার সাথে যে ঘটনার কারণে সে অস্বাভাবিক আচরণ করা শুরু করলো এবং তার মধ্যে নিশ্চয়ই কোনো একটা পরিবর্তন ঘটেছিল। অনেক কিছুই মানুষকে এভাবে অনেক ভাবে পরিবর্তন করে ফেলে। আমরা একটা ছোট্ট ঘটনায় এবং তারপরে ফেসবুকের বিভিন্ন আপনাদের কমেন্টগুলো নিয়ে পড়বো। আপাতত আমাদের এখানে হাফেজ আনাম উপস্থিত আছেন এবং রিসেন্টলি তিনি একটা ঘটনা সলভ করেছেন এবং সেই ঘটনাটা কোথায় ঘটেছিল আপনি একটু বলবেন সবাইকে? হাজারিবাগ। হাজারিবাগে কি হয়েছিল সেখানে একটু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই প্লাস মাসুম ভাই, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাসুম ভাইকে হ্যাপি বার্থডে টু ইউ। আমার আজকে একই দিনই জন্মদিন। আচ্ছা, আপনার আজকে জি জি জি। ওকে। তো যাই হোক, সবার কাছে দোয়ার দরখাস্ত। তো এই ঘটনাটা হলো ধানমন্ডি এলাকায় হাজারিবাগে ঘটে যাওয়া এক হাজি সাহেবানের সাথে। তিনারা হাজারিবাগে থাকে, 3 তলা বাড়ি তিনাদের। তো তিনারা হলো 2 তলা পুরাটা হলো তিনারা মিলে থাকে। তিনার একটা সন্তান আছে, 3টা রুম। এক রুমে তিনি থাকে, আর এক রুমে হলো তিনার ছেলে, আর ডাইনিং স্পেসটা খালি থাকে। তো যে সমস্যাটা, তিনারা যখন রাতের বেলা ঘুমাতো তখন ডাইনিং স্পেস থেকে একটা কান্নার আওয়াজ পেত, যে কে যেন কাঁদতেছে। আর কান্নার আওয়াজটা এরকম ছিল, বয়সটা তারা আর কি ধরতে পারছে প্রায় আর কি 20 থেকে 25 বছর হবে, এরকম একটা মেয়ের কান্নার আওয়াজ তারা পেত। খুবই ভয় পেত। তারপরে এরকম প্রাথমিক দেখা যায় প্রায় 1 সপ্তাহ চলে যায়, অনেক ভয় পায়। পরে রেগুলার আর কি এটা হয়। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছ থেকে পানি পড়া আনলো, আর অনেক তদবির আনা হলো। পরে এটা কিছুদিন ভালো থাকে তারা। পরে কিছুদিন পরে আবারও একই প্রবলেম দেখা যায়, আর আরো বেশি উত্তাপ মনে হয় কি আরো বেশি বেড়ে যায়। তো আগে তো মনে করেন এরকম কান্নার আওয়াজ পেত, আর এখন দেখা যায় বাসায় আপনার উত্তাপ করে, যেরকম লাইট অন করে আবার অটোমেটিক অফ করে দেয় এরকম। তখন শীতের দিন ছিল, দেখা যায় শীতের দিনে ফ্যান ছেড়ে দিলে তো এটা অসহ্যকর। পরে তিনি যখন ফ্যান আবার অফ করতে যেত, পরে আবার তিনি হাত দেওয়ার আগে কে যেন সুইচ অফ করে দিত। এরকম একটা জ্বালা যন্ত্রণার ভিতরে আর কি ছিল তিনারা, এরকম অনেক আর কি। তো এক পর্যায়ে তিনারা আবারও মসজিদ ইমাম সাহেব হুজুরের কাছ থেকে তদবির আবার নেওয়াতে দেখা যায় তাদের 2 দিন পরে, দ্বিতীয়বার যখন আর কি তদবিরটা আনে, পরে 2 দিন পরে রাত্রে বেলা মনে করেন 1টার পরে আর কি এই সমস্যাটা দেখা দিত। পরে অদৃশ্য থেকে কে যেন বলতেছে আর কি একটা মেয়ের কণ্ঠে, যে তোরা আমাকে থামাতে চাস না, তো তোরা যত আমাকে এখানে আসতে দিবি না, এরকম কিছু করবি, তো আমি তত বেশি উত্তাপ করবো, তোরা আমাকে এখান থেকে সরিয়ে ফেলতে পারবি না, এরকম বলতো। পরে তাদের ভিতরে আরো ভয় ভ্রান্তি এটা সৃষ্টি হইতো, আর কারো কাছে বলতেও পারতো না ভয়ে, আর কাউ বিশ্বাস করে কিনা। ভাড়াটিয়া থাকতো নিচতলা, উপরেও থাকতো, তিনার 2 তলায় থাকতো। তো তিনারা দেখা যায় আরেকদিন হলো ঘুমাইছে হাজি সাহেবান রাতের বেলা, দ্বিতীয় তদবিরের পরে। ঘুমানোর পরে কে যেন রাত্রিবেলা তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে শুইছে, তখন তিনি অনুভব করলো তিনার মাথায় কে যেন হাত বুলিয়ে দিতেছে, এরকম আর কি। তো দেখা যায় কাউকে দেখলো না তিনি, আর মাথায় হাত দিলেও কারো হাত বাজে না, কিন্তু কে জানি মাথাটা আর কি নাড়াচড়া করে দিতেছে, এরকম স্পষ্ট তিনি আর কি অনুভব করেছিলেন। জি। তো
এই মাথা প্রথমে দিয়েছে, পরে আবার হাত, ঠিক আছে, পরে আবার পা, এরকম। জি। তো অনেক ভয় পায়। পরে আবার দেখা যায় তিনি উঠে ছেলেকে ডাক দিল, কিন্তু ছেলে শুনে না, অনেক জোরে জোরে ডাক দিচ্ছে কিন্তু ছেলে শুনে না। পরে আসলে কিন্তু শোনার কথা পাশের রুমই, যাই হোক পরে ফোন দিল, ফোন দেওয়ার পরে তারপর বললো যে বাবা তুমি একটু এই রুমে আসো। পরে আসলো, আসার পরে এরকম ঘটনা শেয়ার করলো যে এরকম এরকম, আমি এখন কি করবো বলো। পরে বললো আচ্ছা ঠিক আছে, হুজুর যে পানির পড়াটা দিছে, তুমি এক কাজ করো, পানি পড়াটা খেয়ে তোমার রুমে ছিটাই, পরে আরো তারপর তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, পানি পড়াটা খেয়ে শুয়ে তারপরে রুমে ছিটে আবার শুয়ে পড়ছে। পরে অদৃশ্য থেকে আবার আওয়াজ দিতেছে যে আমাকে থামাতে পারবি না, তোরা তোরা যতই চেষ্টা করস আমাকে থামাতে পারবি না, তোরা আমাকে এই সরানোর জন্য চেষ্টা করতেছিস কিন্তু পারবি না। আচ্ছা, যাই হোক তারপরে উনি তাহাজ্জুদ নামাজ পড়লো। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এই পিছনের দিকে তাকালো, মেইন গেটে আর কি। পরে উনি একেবারে স্পষ্ট ভাবে দেখলো যে একটা মেয়ে দাঁড়ায় আছে। তো মেয়ের শাড়ির আঁচলটা অনেক বড়, মনে হয় কি হেঁটে হেঁটে যাচ্ছে আর হেঁচড়াইতেছে আর কি। মেয়ের শাড়ির আঁচল, শাড়িটা যদি হচ্ছে ফ্লোরে মানে জি স্পর্শ করে চলে যায় বা ফ্লোরে বেশ কিছু শাড়ির আঁচলের অংশ থাকে আর কি, এটা আপনি বলছিলেন। জি 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 ওকে, জি ওরকম আর কি। তো মেইন গেটের দিকে তাকায় রয়েছে, দাঁড়ায় রয়েছে আর কি ওই দিকে, তো পিছনের দিকে আর তাকায় নেই। জি। পরে তারা এটা দেখে অনেক ভয় পাইছে। পরে ছেলের নাম ধরে ডাকলো কিন্তু ছেলে শুনে না, তিনার মুখ থেকে স্বরটা বের আর কি বন্ধ হয়ে গেছে। তিনি কথা বলার জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনো কথাই তিনার স্বর থেকে বের হইতেছে না, অনেক ভয় পাইতেছিল। তো পরের দিন সকালবেলা আবারও হুজুরের কাছে এই ঘটনা শেয়ার করা হলো। হুজুর আবারও তদবির দেয়, আবারও একই সমস্যা, যত বেশি তদবির আন তত বেশি সমস্যা। আচ্ছা, পরে তদবির আনার পরে সকালে দুপুরে যখন রান্না করতে গেল, তখন যখন হলুদ মরিচ ইত্যাদি রান্নাঘরে থাকে, তো ওই আপনার আমাদের বাসায় ডিব্বা বলে অনেকে, আচ্ছা আপনি বলেন, বুঝতে এই পারছি। ডিব্বার হলুদের যে ডিব্বাটা থাকে ওইটার ভিতরে তাবিজ পেল অনেকগুলো। আর তাবিজগুলো এমন লেখা ছিল তারা ভাষা বুঝতো না, ওই ভাষাটা। পরে তারা খুবই আর কি চিন্তিত এই বিষয়টা নিয়ে, অনেক ভয়। এই দেখা গেল রুম ঝাড়ু দিয়ে যেত, তারপরে সেই দুপুর থেকে আর কি তাবিজ পড়া শুরু হলো। রুম ঝাড়ু দিয়ে চলে যেত, কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখতো কি এখানে তাবিজ পড়া, অনেকগুলো তাবিজ পড়া, মনে হয় যেরকম আর কি ঝড় হলে বৃষ্টি হলে যেরকম আর কি হয় না, ঠিক ওই রকম আর কি। এত তাবিজ তো আসার কথা না। পরে তারা আবার এইটা করে আপনার ময়লা বালতিতে ফেলে দিল। পরে তারা স্পষ্ট দেখলো কি ময়লা বালতি থেকে উড়ে উড়ে আবার পুরো ঘরে ছিটে বিটে যাচ্ছে, এই অবস্থা। খুবই অবিশ্বাস্য ব্যাপারটা। জি 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 আর কি, তারা স্পষ্ট ভাবে এটা দেখলো। পরে রান্নাঘরে দৌড়ে গেল, তাদের খেয়াল ছিল যে এটা মনে হয় আমার ঘর। রান্নাঘরে ধরে গেল, পরে রান্নাঘরে দেখতেছি কি উপরে আর কি যে ছাদ আর কি মাথার উপরে, তো সেই ছাদ থেকে আর কি কে জানে আর কি তাবিজগুলো আর কি একজনে যেরকম ফিকা মারলে নিজে গায়ে এরকম ঠিক আর কি মনে হয় কি মানুষটা দেখা যায় না, কিন্তু এভাবে যে নিক্ষেপ করতেছে এরকম স্পষ্ট দেখা যাচ্ছে, এই অবস্থা। তো অনেক আর কি ভয় ভ্রান্তির ভিতরে অনেক আর কি অনেক উত্তাপ করে। পরে এক পর্যায়ে মনে করেন তারা আবার যখন রাত্রিবেলা বিকালবেলা আর কি তদবির আনে, আরো অনেক পাওয়ারফুল একজনের কাছ থেকে তদবির আনে উনি, দেওয়ার পরে রাত্রিবেলা একটা নিয়ম বলে দেয় যে আপনারা রাত্রিবেলা এই পানিটা ছিটাই দিবেন, প্লাস প্রতিটা দেওয়ালে আপনি এটা লাগায় রাখবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। পরে যখন দেওয়া হলো তারপরে তিনার ঠিকই দিল, ঠিক রাত্রে 1:15 আমাকে বললো যে 1:15 হুজুর